আজকে সেকেন্ড আলোচনায় বসছি। আমি ক্লাস বলতে রাজি নই এটাকে। আমরা এখানে সবাই শিক্ষক বা শিক্ষিকা, কেউ হয়তো একটু আগে পেয়েছি, কেউ আপনারা হবু আছেন। আমরা সবাই শিক্ষক বা শিক্ষিকা, সেই হিসেবেই জাস্ট আমাদের সামনে একটা ইন্টারভিউ এটা বলা যায় না, পার্সোনালিটি টেস্ট। তাই নিয়ে আমরা সবাই মিলে আলোচনা করছি কি কি সমস্যা আমাদের সামনে আছে, সেইগুলো আমরা আমাদের যে সমস্যা সমাধানমূলক কৌশল আমরা পড়েছি তন্ডাইকে, অনেকটা মনে করুন সেরকম আমরা সবাই মিলে একটা গ্রুপ ওয়াইজ সমস্যা সমাধানগুলো, বিভিন্ন রকম সমস্যা আমাদের আছে, অনেক বাধা আছে। আমরা বেশিরভাগই প্রথমবারের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি। এর মধ্যে কার কার কিছু কিছু অভিজ্ঞতা আছে সেইগুলো আমরা নিজেদের মধ্যে শেয়ার করব। যা যা সমস্যা আছে, শিক্ষাবিজ্ঞান পরিবারের সদস্য হিসেবে আমরা একত্রে আগের দিন কিছু বিষয় ডিসকাশন করেছি। আমাদের অনেকগুলো সমস্যা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করেছি। এই সমস্যাটা মানে আপনি যে প্রশ্নটা করছেন সেটা শুধু আপনার সমস্যা নয়, এটা আমাদের মনে করবেন সবারই সমস্যা। আমি হয়তো আমার অভিজ্ঞতার থেকে বলছি, সব ক্ষেত্রে যে আমি ঠিক সেটা কিন্তু নই। আমি প্রথম দিন থেকে বলে এসেছি, আপনারা যারা আমার ক্লাস দেখেছেন, আজও আমি সেই স্ট্যান্ড থেকে আজ কেন কোনোদিনই সরবো না। বহু বিষয় আমার অজানা, বেশিরভাগ বিষয় অজানা, খুব অল্প আমাদের জানার পরিমাণটা কম আছে। এবার কোনো একটি সমস্যা, কোনো একটি প্রশ্ন হয়তো আপনি করছেন, আমি হয়তো উত্তর দিতে পারছি না। দেখা গেলো এখানকার মধ্যে এই যে আমরা প্রায় 100 জন আছি, তার মধ্যে অনেকেরই আছে জানা আছে, তারাও সেখানে কিন্তু নিজের মতামতটা রাখবো। আজকে পার্টিকুলারলি দুটো বিষয় নিয়ে আমি আলোচনা করব বলে ঠিক করেছি। এবার আপনাদের যদি বিকল্প মত থাকে সেটাও বলবেন, আমি চাপিয়ে দেওয়ার পক্ষে নই। আমি ভেবেছি আজকে প্রথমে একটুখানি আমাদের ড্রেস কোডটা নিয়ে, অনেকের দেখেছে, আমাকে পার্সোনালি অনেকে মেসেজ করেছেন যে স্যার, আমি যদিও আগে ভিডিওতে বলেছি তবু যে আমাদের ইন্টারভিউর ড্রেস কোডটা কেমন হওয়া উচিত সংক্ষেপে সেটা নিয়ে একটু প্রথমে আমরা কথা বলবো। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমি বলার পরে সেটাও আমরা আলোচনা করব। আর সেকেন্ড, ডেমনস্ট্রেশনের বোর্ড ওয়ার্কের প্রাথমিক দিকগুলো, আমরা তো ডেমনস্ট্রেশন ক্লাস করব, ডেমনস্ট্রেশনে বোর্ড ওয়ার্কটা কীভাবে করতে হবে, স্টার্টিংটা কীভাবে করলে ভালো হয়, কোশ্চেনিংটা কখন করতে হবে, ডেমনস্ট্রেশনের ছোটোখাটো খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আজকে আমি বলবো না, আমরা আলোচনা করব বলে আমি মোটামুটি একটা স্থির করেছি। এই দুটো বিষয়, এই দুটো বিষয় নিয়ে আলোচনা করার যে মনস্থিরটা আমি করে রেখেছি, পূর্ব নির্ধারিত করা উচিত নয়, তবুও মোটামুটি ঠিক আছে কি? এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করলে কোনো সমস্যা নেই তো? কারোর কোনো অবজেকশন থাকলে বলবেন। গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার, বলছি যে আগের দিনে একবার কথা হয়েছিল যে কোন কোন গুরুত্বপূর্ণ জিনিসগুলো আর কি পড়তে হবে, হ্যাঁ, পড়বে আর কি, ওটা যদি একটু বলেন। আর মানে এটা সাবজেক্ট ওয়াইজ বললাম। আর একটা বলছি, আপনি বলেছিলেন ওই সাক্ষরতার দিকগুলো ডিস্ট্রিক্ট ওয়াইজ বা স্টেট ওয়াইজ, এই জায়গাটা যদি একটু কিছু পিডিএফ ফরম্যাটে বা যদি দেওয়া হয় ভালো হয়। এই মুহূর্তে আমার কাছে এটা রেডি নেই, আমি চেষ্টা করব, আপনারাও একটু কালেকশন করার চেষ্টা করুন, ঠিক আছে? আপনারা একটু কালেকশন করার চেষ্টা করুন, আমিও চেষ্টা করব। আমি হাত তুলে দিচ্ছি তা কিন্তু ভাববেন না, আমি সেটা বলছি না। এবার আমি করলে একা, একবার ভাবুন, আর আমরা এতজন আছি, সবাই মিলে যদি চেষ্টা করি অন্তত যার যার ডিস্ট্রিক্টেরটা, তাহলে কিন্তু একটু সুবিধা হয়, আমার উপরে চাপটা কম পড়ে, ঠিক আছে? সাক্ষরতা নিয়ে দেখুন যে যে বিষয়গুলো, তাহলে এটাই আগে ক্লিয়ার করে নিয়ে আমি তারপরে আসি। সবচেয়ে যেটা আমি কয়েকজনের সাথে কথা বললাম, আচ্ছা এখানে ইন সার্ভিস ম্যাডামরাও আছেন, আমাদের অভিজ্ঞতা যেটা দেখেছি, বেশিরভাগ প্রশ্নগুলো এই যে বিথু ম্যাডাম আছেন, বিথু ম্যাডামের অভিজ্ঞতা চাইলে একটু শেয়ার করতে পারেন আমাদের সাথে, ইন্টারভিউ মানে পার্সোনালিটি টেস্টের অভিজ্ঞতাটি। ফার্স্ট যেটা ফোকাস করব, এখনো জয়েন্ট হচ্ছে তা নাকি, ফোকাসে রাখবো কিন্তু। হ্যাঁ বলুন। হ্যাঁ বিথু ম্যাডাম বলুন। হ্যাঁ স্যার, নমস্কার, গুড ইভিনিং। আসলে একটু নেটওয়ার্কের হ্যাঁ প্রবলেম হচ্ছিল। আপনি একটু আমাদের সাথে যদি শেয়ার করেন আপনার ইন্টারভিউ পার্সোনালিটি টেস্টের অভিজ্ঞতাটা, আমাদের সবার একটু ভালো হয় তাহলে। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। মানে আমি এর আগে অনেকগুলোই ইন্টারভিউ বা পার্সোনাল টেস্ট মানে অ্যাটেন্ড করেছি। সেটা হচ্ছে আপার প্রাইমারি করেছি 2016, যেটাতে চাকরি করছি। দুর্ভাগ্যবশত চাকরিটা হারালাম, সেটা তো আছেই, এটা 11-12 এর জন্য। তো তার আগেও আমি 2-3 বার আর কি অ্যাটেন্ড করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে মোটামুটি অভিজ্ঞতা আমার খুব একটা খারাপ নয়, বুঝলেন তো। তো
প্রথমে মানে যখন আমি সবে গ্রাজুয়েশন কমপ্লিট করেই পার্সোনাল টেস্টে অ্যাটেন্ড করেছিলাম, আচ্ছা। তখন আমার মাস্টার্স বা বিএড কিছুই ছিল না, হুম। একদম সদ্য আর কি হুম, গ্রাজুয়েশন কমপ্লিট করে। হুম। তো সেই সময় তো প্রথমটা আমি একটু ভীষণ নার্ভাস ছিলাম। হওয়াটাই স্বাভাবিক। তার তার একদম মানে সবে কলেজ পেরিয়ে প্রথমেই আর কি আমি পেয়েছি। হুম, তো যাই হোক তখন আমি ফাইনালে আর কি পারিনি। হুম। তো ঠিক আছে। তো সেখানে যেমন নেটওয়ার্কের আমাকে যে কবারই আমি ইন্টারভিউ করে গেছি, আমাকে কিন্তু প্রথমেই বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ, কন্টিনিউ করুন। হ্যাঁ, 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 হ্যাঁ। আমাকে প্রথমেই আমার নামটা জিজ্ঞাসা করা হয়। তো যেহেতু আমার নামটা একটু আনকমন, হ্যাঁ, তো সেখানে প্রথমেই সবাই আমাকে প্রথম প্রশ্নটাই করেছেন সব বোর্ডে, আমার নামের অর্থটা কি? এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমিও বলেছি। হ্যাঁ, হ্যাঁ, বলুন, বলুন। হ্যাঁ, এটা মানে যেহেতু আমার নামটা একটু আনকমন, মানে একদম। আমার নামটা বলতে গেলে আমাকে স্পেলিং করে বলে দিতে হয়। ঠিক। তো যেই থাকুন না কেন, ওরা প্রথমেই at first সবাই ভাবে মিঠু। হ্যাঁ, তো সেটা মিঠু নয়, পিঠু। সেটাকে আমি স্পেলিং করে বলে তারপরে গিয়ে তার অর্থটা বলা হয়। তারপরে কোথা থেকে আসছি, এটা একটা প্রশ্ন। তো আমার গ্রামের নামটা বললে, হুম। গ্রামের নামটা এরকম কেন হয়েছে? আহ, আর সেটা সেটা একটা। আচ্ছা। তারপরে গিয়ে আমি যে এলাকা থেকে আসছি সেই এলাকার বিখ্যাত কিছু আর কি একদম, মনীষী বা একদম। কিছু বিখ্যাত কিছু থাকলে সেটা বলুন। এইরকম মানে এই যে হুম, বিখ্যাত মনীষীর নাম বা কর্মক্ষেত্র এগুলো আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রাইমারি ইন্টারভিউ। প্রাইমারিতে, হ্যাঁ। হ্যাঁ। আর এসএলএসটি যেটা আমি 11-12 যেটাতে চাকরি করছি, হুম। এটাতে আমাকে আর ওই সবগুলো জিজ্ঞাসা করা হয় না। আচ্ছা। সরাসরি আমার নাম টামগুলো জিজ্ঞাসা করে চলে যান একদম সাবজেক্টে, হ্যাঁ। একদম সাবজেক্টে। তো সাবজেক্টে ঢোকার পরে মাস্টার্সে স্পেশাল পেপার কি ছিল বলা হলো। তারপরে ওই পেপারটার মধ্যে কোন টপিকটা আপনার সবথেকে বেশি ভালো লাগে? হ্যাঁ, আহ বললাম। আচ্ছা, তারপরে আমার বিএডটা নিয়ে একটু কিছু প্রশ্ন ছিল। কারণ আমি আচ্ছা, বিএড করেছি মহর্ষি দয়ানন্দ ইউনিভার্সিটি থেকে। আচ্ছা। তো ওখানে থেকে আমি পড়ে এসেছি। তখন লাস্ট ১ বছরের যেটা ছিল। ও! তো আমি তখন ওখানে থেকে করে এসেছি। তো যেহেতু সবাই ভাবে বাইরের ইউনিভার্সিটি মানে হয়তো কিছু ফাঁকি-টাকি দিয়ে আর কি করা যায়। হুম, 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 তো যারা করে কিন্তু আমাকে যখন ওই মানে বললাম আমি, হুম। তখন ওনারা বলছেন, "ঠিক আছে, আপনি তো ওখানে থেকে করেছেন, কোথায় থেকেছেন? লোকেশনটা বলুন তো।" তা যেহেতু আমি থেকেছি, আমি সবই বলেছি। জানা আছে। তখন বলছে, "না, না, এত ভালোভাবে চিনে রেখেছেন যে আমি থেকেছি ওখানে প্রায় ৮-৯ মাস, কেন আমি চিনব না?" হুম। আচ্ছা, সেগুলো গেল। তারপরে গিয়ে পুরো সাবজেক্টে। আচ্ছা। এবার হচ্ছে এডুকেশনের মধ্যে আপনি আ কোন পার্টটা আপনি খুব ভালো মানে মন থেকে পছন্দ করেন? একদম। ভীষণ সেটার উপরে জোর দিলেন। তো আমি ১ম এ ২-৩ টে বলার পরে আমি বললাম ওই যে আমাদের যে মনীষীদের যে পাঠটা আছে, হুম। মানে ভারতীয় আর এবং প্রাচ্য আর পাশ্চাত্য প্রাচ্য যেটা, পাশ্চাত্যের দুদিক থেকে, হ্যাঁ, ওই হ্যাঁ। পাঠটা, হ্যাঁ, দুদিক থেকে ওই পাঠটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, আচ্ছা। তো কেন ভালো লাগে? তাই বললাম যেহেতু আমি ভীষণ জানতে ভালোবাসি বিভিন্ন মানুষ সম্পর্কে বা তাদের কার্যকলাপ সম্পর্কে, এটা আমার একটা নেশার মতো। এবং আমি স্কুলেও এইজন্য প্রত্যেকটা বাচ্চাদের সঙ্গে যেরকম ভাবে মিশি, মানে সবাই মোটামুটি ফ্যামিলির কথাও যেমন আমার সঙ্গে শেয়ার করে, পার্সোনাল কথা আর কাউকে না বলুক আমার সঙ্গে শেয়ার করে। হুম, হুম, তো আমি ভীষণ মিশতে ভালোবাসি, জানতে ভালোবাসি, সেই কারণে আমার এই পাঠটা খুব ভালো লাগে। হুম। তো যখনই আমি ওই কথাটা বললাম, ওনারা চলে গেলেন আমাকে রুশোর দিকে টেনে নিয়ে গেলেন। আচ্ছা। হ্যাঁ, এইবার রুশোর যে নেতিবাচক শিক্ষা, তারপরে প্রকৃতির মধ্যে শিক্ষা, এইগুলো মোটামুটি একটু বলার পরে ওখানে যারা এক্সপার্ট ছিলেন ৩ জন, তো একজন উনি বললেন ওনার ফ্যামিলিতে একটা ছোট বাচ্চা আছে। তো সেই বাচ্চাটার কিছু সমস্যা আছে পড়াশোনা সংক্রান্ত বা আচরণ সংক্রান্ত। হ্যাঁ। তো তাহলে আমরা আ রুশোর মত অনুযায়ী একে আমরা কিভাবে প্রতিপালন করলে ওর মানে মেন্টালিটি ঠিকঠাক হবে বা একটা আ স্বাভাবিকভাবে সে ফিরে আসবে হুম। স্বাভাবিক জীবনযাত্রায়। তো আমি সেটা তখন তাদেরকে আমার মতন করে এক্সপ্লেন করি এবং বুঝিয়ে বলি। বাহ! বলার পরে আমি ওখানে থেকেই বুঝতে পেরেছিলাম যে ওনার সেই কথাটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, যাই হোক মানে ওনার কথা হ্যাঁ, হ্যাঁ, এটা তো তাই তো আমি কখনো ভেবে দেখিনি, এটা তো করা যায়। ঠিক আছে, আমি না এটা মানে করব। তখন আমি বুঝলাম যে আমি তাহলে ইনভেস্ট করতে পারলাম। তো
এইগুলোই ছিল, তারপরে আর তেমন কিছু পার্সোনাল আর কি কোশ্চেন। বাহ। প্রথমেই খুব ম্যাডাম না এখানে একটু আপনারটা বলুন না, একটু জানতে ইচ্ছা করছে। তো বলতে চাইছিলাম যে ম্যাডাম কোন কি অ্যানসারটা দিয়েছিলেন একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। কোন অ্যানসারটা বলুন? ওই বাচ্চাটির রেমেডি হিসেবে আপনি কি অ্যানসারটি দিয়েছিলেন? হ্যাঁ, রেমেডি হিসেবে যে অ্যানসারটা মানে তাৎক্ষণিকভাবে আমার মনে পড়েছিল সেটা হচ্ছে, দেখুন আমরা যেমন ছোট বাচ্চাদেরকে আমরা কি করি, আমাদের মা বাবাদের বেশ কিছু সুপ্ত চাহিদা থাকে যেগুলো আমরা বাচ্চাদের উপর দিয়ে কিন্তু মেটানোর একটা তাগিদ থাকে আমাদের মধ্যে। যেমন আমি জীবনে হয়তো ভালো ড্যান্সার হতে চাইতাম, কিন্তু হতে পারিনি। আমি চাইবো আমার বাচ্চা সেটা পূরণ করুক। তারপরে হয়তো ফ্যামিলিতে অন্য কেউ মানে ভালো প্লেয়ার হতে চাইতো, ক্রিকেট প্লেয়ার, সে হতে পারিনি, সেও চাইবে আমার বাচ্চাটার মধ্যে দিয়ে সেটা পূরণ হোক। এর ফলে কি হচ্ছে, সে বাচ্চাটাও তো আর বাচ্চা থাকছে না, সেটা মেশিনে পরিণত হচ্ছে। তাহলে দিনে 24 ঘন্টার মধ্যে সে যদি 10 ঘন্টা বিভিন্ন রকম ওই অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকে, তাহলে তার শৈশবটা সে কিভাবে কাটাবে? যখন তার বয়সটা 8 থেকে 9 বছর হয়ে যাবে তখন তো আর শৈশব বলে কিছু থাকবে না তার। তাহলে যার যখন যে কাজ, যখন তার শৈশব উপভোগ করার কথা, তখন আমরা তাকে এরকম ইঁদুর দৌড়ের পেছনে ছুটাবো। তো এক্ষেত্রে যে রুশোর যে শিক্ষা প্রকৃতির মধ্যে ছেড়ে দাও। আমার ছোট বাচ্চা আছে, আমার বাচ্চাটাই 6 বছর বয়স। তো তাকে আমি কি করি, আমি কখনো মানে ওর যে স্কুলের বন্ধুরা আছে তারা যেমন 4 ঘন্টা 5 ঘন্টা করে পড়ছে, আমি তাকে কোনো রুটিন মেনে পড়াই না। সে যখন ইচ্ছা বসলো, একটু পড়লো, একটু আঁকলো, একটু খেললো, উঠে গেল। কারণ কি, তার এখন যে বয়সটা চলছে এই বয়সটাকে সে উপভোগ করবে, যেন ভবিষ্যতে বড় হয়ে গেলে তার মধ্যে আফসোস না থাকে যে ইস ওই বয়সটা আমি যদি উপভোগ করতে পারতাম। বা এই সময়টা কিন্তু দেখতে দেখতে পেরিয়ে যাবে, ও বড় হয়ে গেলে তখন ও নিজেরটা নিজেই বুঝবে। ঠিক তেমনি ভাবে আমরা এইখানে রুশোর কথাটা টানতে পারি, তাকে প্রকৃতির মাঝে ছেড়ে দাও। আগুনের দিকে যাচ্ছে, আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে সেজন্য বেশি বিপদে না পড়ে। তাই বলে এটা নয় যে একটুখানি মোমবাতির ছ্যাঁকা খেলো আমি কেটে কেটে অস্থির হয়ে গেলাম, কখনো সেটা নয়। আমি বলবো ঠিক আছে একটুখানি লেগেছে, পরে আর হাত দেবে না। সে কিন্তু যদি জোরে চিৎকার করে তাদের সে সঙ্গে সঙ্গে চুপ হয়ে যাবে। প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাগুলো, আমি কিন্তু শুধু আমার অভিজ্ঞতা বলি সব সময় তা নয়। আমি কিন্তু আমার যারা পরিচিত বা পরিচিতা আছেন, যারা চাকরিতে সফল হয়েছেন, শুধু সফল নয় ইন্টারভিউ দিয়ে ব্যর্থ হয়েছেন, তাদের কাছ থেকেও কিন্তু আমি প্রচুর কালেকশন করি প্রতিনিয়ত। দিনে প্রচুর জনের সাথে ফোন করছি আমি, এই ভাই তোমার কি কি ধরেছিল একটু বলো তো অভিজ্ঞতা, আমি একটু আলোচনা করছি। ওরা সবাই কিন্তু খুব আনন্দের সাথে বলছে যে প্রান্তা বা ভাই, তাই না, এটা বলছে তারা যে এই বিষয়গুলো আমাদের বলছে। আমি কিন্তু সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। নিজেরই প্রায় 5-6 বার হয়ে গেছে তো ইন্টারভিউ বোর্ড অ্যাটেন্ড করা, তো প্রচুর কোশ্চেন আর কি জানা যে হ্যাঁ এগুলো করতে পারেন, খাবরেও দিতে পারেন। বলেছিলাম বিষয়গুলো যে আপনাকে এইটা বলেছিলাম, আপনার নামের অর্থ আমি ক্লাসে বলিনি, আমি এর আগে একটা ভিডিওতে আপনারা অনেকে হয়তো দেখেছেন, আমি বলেছিলাম যে নামের অর্থটা সবাইকে বলছি, নামের অর্থটা জেনে যাবেন। বিশেষ করে যাদের একটু, যেমন আমি একজন হতভাগা, আমার পুরো নাম হচ্ছে প্রাণ গোবিন্দ চক্রবর্তী, প্রাণ চক্রবর্তী বলি। এর মানে আমাকে জেনে যেতে হয়েছে, আমাকে যদিও জিজ্ঞাসা করেছিল না কিন্তু আমাকে জানতে হয়েছে। এবার আপনাদের আমি যখন ফার্স্ট মানে গ্রাজুয়েশন কমপ্লিট করে ফার্স্ট আমি ইন্টারভিউ অ্যাটেন্ড করি, তখন আমার মানে আমার বাপের বাড়ির যে ছোট গ্রামটা একদম প্রত্যন্ত গ্রাম, তো সেই গ্রামের নামটা হচ্ছে গদাধর। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল ওই গ্রামের নামটা গদাধরপুর কেন হলো। মানে তবে দুর্ভাগ্যবশত আমার মাথায় ওটা আগেও ছিল না, আমি ওটা জানতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সেটা পরে আর কি, এটা হতেই পারে, হতেই পারে। এই যে নিজের নামের মিনিংটা আমি প্রত্যেককেই বলবো, যাদের বিশেষ করে একটু কমন নামের বাইরে তাদের ক্ষেত্রে। আর একটা জিনিস আমি বহু ক্লাসে বলেছি ডেমনস্ট্রেশনের ইন্টারভিউয়ের, যে আপনারা নিজের এলাকা নিজের জেলার বিখ্যাত জায়গা সম্বন্ধে কিন্তু জানবেন। দেখুন এই ব্যাপারে আপনাকে কিন্তু অন্য কেউ বাইরের থেকে হেল্প করতে পারবে না, আপনার স্থানীয় স্তরে হেল্প নিতে হবে। আপনার জেলার গাইড, এখন তো গুগল আছে, যদি জেলার কোনো সংখ্যা পান, সেই জেলা সম্পর্কে যদি বই, বিভিন্ন রকম বই আছে, সেটা যদি কালেকশন করতে পারেন সরকারি স্তরে, সেই জেলার প্রাথমিক। তবে আমরা হাইলাইট করব কিন্তু শিক্ষাগত দিকটা। একটা খেয়াল রাখবেন,
সেই জেলার যদি কোনো বিশিষ্ট শিক্ষাবিদ থেকে থাকেন, যার একটা বিশেষ অবদান আছে আমাদের শিক্ষায়, তাকে কিন্তু একটু বিশেষভাবে আমরা জেনে যাব তার সম্পর্কে। দেখুন, ক্রস কোশ্চেনটা কিন্তু মারাত্মক আকারে হয়। যদি তিনজনই স্যার থাকেন তাহলে কিন্তু খুব একটা ভয়ের কিছু নেই, একদম কিন্তু তার মধ্যে একজন কোনো যদি ম্যাডাম থাকেন, কিছু মনে করবেন না, মানে আমি নিজের মহিলা হয়ে তাও বলছি, মানে ম্যাডামরা একটু চেষ্টা করেন একটু নার্ভাস করে দিতে, কিছু বিশেষ প্রশ্ন করে দিতে, একটু এলোমেলো করে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে। ইভেন আমি সেকেন্ড ইন্টারভিউতে আমি এটাও ফেস করেছি যে দুজন স্যার আমার সঙ্গে খুব ভালো কোঅপারেটিভ করে কোশ্চেন করছেন, আর যে ম্যাডাম যিনি ছিলেন তিনি সেই সিচুয়েশনের মধ্যেই একটু সাইড করে ঘুরে টিফিন খেলেন, মাথা আসলেন, লিপস্টিক মাখলেন। দেখেছো, এটা কিন্তু একটা ইন্টারভিউ বোর্ডে যদি আমি ইন্টারভিউ দিচ্ছি সেই টাইমে একজন ইন্টারভিউয়ার এমন করে, সেই সিচুয়েশনে নিজের কেমন হতে পারে এটা একবার আপনারা ভাবুন। খুব মারাত্মক অবস্থা কিন্তু, যে আমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গায় দাঁড়িয়ে আছি, সেই সময় আমার ইন্টারভিউয়ার চুল আসরাচ্ছেন। হ্যাঁ, এটা আমি ফেস করেছি পার্সোনালি। হ্যাঁ, তখন আমি ভীষণ স্বাভাবিক। তখন আমার কি মনে হবে, যে আমার মনে হয় ইন্টারভিউটা উনি নিতেই চাইছেন না, আমাকে গুনতির বাইরে রেখে দিয়েছে, এটাই মনে হবে। আর আরেকটা কথা আমি গতদিনও বলেছি আপনাদের ক্লাসে, যে ইন্টারভিউ দিয়ে আপনি নিজেই বুঝবেন ইন্টারভিউটা কতটা ভালো হচ্ছে, আপনি নিজেই বুঝবেন। এই ম্যাডামও সেটাই বললেন, আপনি নিজেই বুঝবেন। কিন্তু এটা একটা খুব প্লাস পয়েন্ট। আপনাকে অপেক্ষা করতে হবে না রেজাল্টের। কোথায়? নদিয়া জেলার কোথায়? আচ্ছা আচ্ছা, বলুন তারপর। হ্যাঁ, মানে আমার একাডেমিক কোর্স হওয়ার পরে আমি কিন্তু এখন বিবাহ সূত্রে আমি কলকাতায় থাকি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমার প্রপার অ্যাড্রেস তো মানে আমার একাডেমিক সার্টিফিকেট অনুযায়ী তো নদিয়ায় আছে। তো ওনারা যদি আমায় জিজ্ঞাসা করেন যে আমি কোথা থেকে এসেছি, আমি তো মানে কলকাতা থেকেই যাব, সেই ক্ষেত্রে আমি কি বলবো? আপনি অবশ্যই মেনশন করবেন প্রথমে আমি নদিয়ার মেয়ে, কিন্তু এখন বিবাহ সূত্রে আমি এই জায়গায় থাকি। আচ্ছা, ঠিক আছে? আপনার অরিজিনটা কোথাকার, আপনার মাটিটা কোথাকার? নদিয়ার, করিমপুর, আপনি হুগলির হতে পারেন, বীরভূমের হতে পারেন, আপনার অরিজিনটা ওখানকার, আপনি সেই মাটির মেয়ে। এবার আপনি কর্মসূত্রে একটা পুরুষ বা একটা মহিলা, এখন কোনো ভেদাভেদ নেই, কর্মসূত্রে কলকাতায় থাকতে পারি। আমি কর্মসূত্রে নর্থ বেঙ্গলের থেকেছি, কিন্তু তখন কি করবো, আমার বাড়ি নদী, আমি কর্মসূত্রে আপনাদের এখানেই থাকি, এখন এখানকারই হয়ে গেছি। কিন্তু আমার অরিজিনটা, আমার মাটিটাকে বলতে হবে। আমি নদিয়ার মেয়ে, আমার বড় হয়ে ওঠা পড়াশোনা সবই নদিয়াতে, এখন আমি বিবাহ সূত্রে বা কর্মসূত্রে আমি অমুক জায়গায় থাকি। এইবার আপনাকে কিন্তু প্রশ্ন করবার হলে স্বভাবত নদিয়া নিয়েই করার চান্সটা কিন্তু বেশি, কারণ আপনি আপনার গাছের চারাটা এখানকার, পরে নিয়ে আমি অন্য জায়গায় টবে লাগিয়েছি, তাই তো? সেটা আমি কর্মসূত্রে বা অন্য সূত্রে গেছি। খুব স্বাভাবিকভাবেই নদিয়া, করিমপুরে যদি কোনো বা নদিয়া সম্পর্কে একটু প্রাথমিক ধারণাটা, বিশেষ করে সাক্ষরতার হার, এই জিনিসগুলো, কটা ব্লক আছে, ও আর নদিয়ার একটা কমন প্রশ্ন, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে, এইটা, ঠিক আছে? এই 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 সমস্ত রিলেটেড বিষয়গুলো কিন্তু একটু জেনে যাবেন। নদিয়ায় আরও একটি বিষয় আছে, এখন সংস্কৃত বিশ্ববিদ্যালয় চালু হয়েছে কিন্তু নবদ্বীপে, এই আপডেটগুলো, ঠিক আছে? যে সংস্কৃত জন্য যে বিশ্ববিদ্যালয়টা নতুন সরকার এসে একটা চালু করেছে, তার ক্যাম্পাসটা কিন্তু নবদ্বীপেই হওয়ার কথা, সম্ভবত কোনো একটা স্কুলে অস্থায়ীভাবে এখন চালু হয়েছে। এই যে এই ছোট ছোট বিষয়গুলো অনেক ক্ষেত্রে কি মনে হয়, ওখান থেকে যে বললাম ক্রস কোশ্চেন, এগুলো হচ্ছে আপনি যখনই বলছেন কারো মাথায় এসে গেল, তিনি কোথাও একটা খবরের কাগজে পড়েছেন বা কোথাও জিজ্ঞাসা করে ফেলছি। আর যেটা আরেকটা জায়গা আপনাকে বলছি, যে জায়গাটা প্রত্যেককে উদ্দেশ্য করি, এই যে স্পেশাল পেপারটা কিন্তু স্যারেদের হাতে সবসময় নেই। তবে আপনাকে মিথ্যে বলতে আমি উৎসাহিত করব না, কিন্তু ওই যে আপনাকে যদি মানে আপনার কোর্টে যখন বলটা দেবে, যে কোন বিষয়টা আপনার খুব গুরুত্বপূর্ণ, এটা মাথায়, মানে আপনি ভালো জানেন, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সেই অধ্যায়টা, সেই বিষয়টা সম্পর্কে আপনার কিন্তু একদম খুব ভালো জ্ঞানের গভীরতা থাকা চাই। অর্থাৎ অন্তত একটি টপিক, আপনার ভালো লাগার টপিক, এডুকেশনের এত বড় অধ্যায় থেকে অন্তত একটি বা দুটি ভালো টপিক
আপনি একদম খুব ভালো করে রেডি করুন এই সময়ের মধ্যে। সেটি ইভ্যালুয়েশন হতে পারে, শিক্ষা দর্শন হতে পারে, শিক্ষা মনোবিদ্যা হতে পারে, কোনো কমিশনগুলো হতে পারে, জাতীয় শিক্ষানীতি হতে পারে, পরাধীন ভারতের শিক্ষা হতে পারে, এডুকেশনাল টেকনোলজি হতে পারে, স্ট্যাটিস্টিক্স হতে পারে। যে কোনো একটি আপনাকে কিন্তু খুব ভালো করে তৈরি হয়ে যেতে হবে। আর ওনারা যদি আপনাকে না ছেড়ে প্রশ্ন করে, আর প্রথমে যে প্রশ্নটা করছিলেন একজন, যে স্যার কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেব, তার একটা পার্ট উত্তর আপনি আশা করি পেলেন, যে একটা পার্ট আপনি নিজে পছন্দ করে দুটো অধ্যায়কে রেডি করুন। আর মেইনলি বেসিক জায়গাগুলো থেকে যে প্রশ্নগুলো হয়, ইভ্যালুয়েশন, টুলস অ্যান্ড টেকনিক, মূল্যায়ন নীতি কৌশল খুব ইম্পর্টেন্ট, সাইকোলজিক্যাল বেসটা খুব ইম্পর্টেন্ট, রুশো, শিক্ষা দর্শনের ক্ষেত্রে রুশো, রবীন্দ্রনাথ, ফ্রয়েবল, এই তিনজন খুব ইম্পর্টেন্ট। কারণ রুশো এমন একজন ব্যক্তি, এডুকেশনের ছাত্র দরকার নেই, সবাই কিন্তু রুশো শিক্ষা দর্শন সম্পর্কে মোটামুটি জানে, কমন ম্যান। কিন্তু রবীন্দ্রনাথ একজন কমন ম্যান কিন্তু এডুকেশনের, শুধু এডুকেশনের নয়, অন্য সাবজেক্টের কোনো টিচারও আপনাকে কিন্তু বিশ্বভারতী কবে তৈরি হয় প্রশ্নটা করে দিতে পারে, অন্য সাবজেক্টের যিনি এক্সপার্ট আছেন। ফ্রয়েবল যেহেতু কিন্ডারগার্টেন সারা পৃথিবীব্যাপী একদম একটা বহুল প্রচলিত বিস্তারিত একটা শিক্ষা পদ্ধতি বর্তমানে আমরা জানি, আমরা দেখি আমাদের পাড়াতে ব্যাঙের ছাতার মতন অনেকগুলো করে সবার পাড়াতেই কিন্ডারগার্টেন স্কুল আছে। কিন্ডারগার্টেন একটা বহুল প্রচলিত, ফ্রয়েবল খুব কমন। দেখুন পেশালস্যির থেকে প্রশ্ন করতে গেলে একজন এডুকেশনাল এক্সপার্টই আপনাকে করবে, তার বাইরে কেউ কিন্তু অন্য সাধারণ এক্সপার্ট আপনাকে পেশালস্যির প্রশ্ন করবে না, তার পেশালস্যি সম্পর্কে অতটা ধারণা নেই। কিন্তু রুশো সম্বন্ধে ধারণা অন্য এক্সপার্টেরও আছে, অন্য সাবজেক্টের এক্সপার্টের আছে, রবীন্দ্রনাথ সম্বন্ধে অন্য সাবজেক্টের এক্সপার্টেরও কিন্তু আছে। আর যেটা বলে ফ্রয়েবল সম্বন্ধে ধারণা কিন্তু অন্য সাবজেক্টের এক্সপার্টও আছে। মানে এটা না কিছুটা আপনাকে নিজেদের কিন্তু একটু কমন সেন্স প্রয়োগ করতে হবে। আমি তো আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব, যতগুলো দিন পাবো কিছুটা। আপনি যে বেসিক দেখবেন, যারাই বিএড পড়েছেন, শুধু বিএড মানে এডুকেশনের ছাত্র লাগবে না, অনুবর্তন জানে না এমন কোনো বিএড, যে ডিস্ট্যান্সে বিএড করেছে, কোন হরিয়ানা বা কোনো রাজ্য থেকে ডিগ্রি কিনে এনেছে, সেও অনুবর্তন পড়েছে, কমন কিন্তু শিক্ষণ কৌশল হিসেবে। দেখবেন অনেকেই উদাহরণ দেয় প্যাবলভের কুত্তা, আমি তো প্যাবলভের কুকুরের মতন হয়ে গেছি, সকাল হলে এটা খেতে হয়। এই যে কমন জিনিস, এইগুলো এইখান থেকে প্রশ্ন যে কোনো সময় আপনার দিকে থ্রো হতে পারে, অনুবর্তন হোক, এই যে পাজল বক্স হোক, এই বিষয়গুলো ঠিক আছে, এই কমন। আর কি, কমিশনগুলোকে কিন্তু আপনাকে বারবার রিভাইজ দিতে হবে, কমিশনগুলোকে কিন্তু বারবার রিভাইজ দেবে। কোন কমিশন, কত সালে, মূল বিষয় কি। যখন আমি রাধাকৃষ্ণন কমিশনটা পড়ছি, মূল বিষয়টা কি ছিল, উচ্চশিক্ষা। যখন আমি মুদালের পড়ছি, মূল বিষয় ছিল মাধ্যমিক শিক্ষা। তার যেমন রাধাকৃষ্ণনের ইম্পর্টেন্ট একটা সুপারিশ ছিল, রেকমেন্ডেশন ছিল, আপনার সবাই জানি আমরা, কি রাধাকৃষ্ণনের সুপারিশ কি ছিল, একদম গ্রামীণ বিশ্ববিদ্যালয়। মুদালিয়ারের যেমন কি বহুমুখী উদ্দেশ্য সাধক বিদ্যালয়, সপ্তপ্রবাহ। তারপর আসছে কোঠারি কমিশন, 10+2+3। আর একটা জিনিস খুব ভালো করে দেখে যাবেন, জাতীয় শিক্ষানীতি 2020 শিক্ষার কাঠামো যেটা আছে, ঠিক আছে। আমি একটি ক্লাসে আগে বলেছি আপনাদের, আমি চেষ্টা করব যতটা সম্ভব পিডিএফ আকারে, আমি হাতে লিখে যতটা পারি পিডিএফ আকারে দেবো আমি এগুলো, তবে আপনারা একটু এগুলো চেষ্টা করবেন। আর যেটা অপারেশন ব্ল্যাকবোর্ড, নবোদয় বিদ্যালয়, একলব্য বিদ্যালয়, আশা করি এগুলো আমাদের মাথায় আছে সবাইরই, ঠিক আছে। অপারেশন ব্ল্যাকবোর্ড, নবোদয় বিদ্যালয়, একলব্য বিদ্যালয়টা কাদের জন্য, এই বিষয়টা শুধুমাত্র, ঠিক আছে। আর হচ্ছে আপনার অপারেশন ব্ল্যাকবোর্ডের মূল বৈশিষ্ট্যটা, যদিও প্রাথমিকে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ বলুন। স্যার বলছি কি, হ্যাঁ বলুন। বলছি একলব্য বিদ্যালয়টা একটু সংক্ষেপে বলবেন? নিশ্চয় আমি চেষ্টা করব। হ্যাঁ বলুন। আরো কেউ বোধহয় কিছু, স্যার একটা প্রশ্ন আছে। বলুন। স্যার আমার প্রশ্নটা হলো যে আমাদের যে নাম জিজ্ঞেস করবে, বলছেন যে নামের অর্থদের কোথায় পাবো ওটা, আর ওটা নিজে তো কোথাও পাচ্ছি না। আচ্ছা আমি বলছি, মনিরুল বাবু বলছি। দেখুন নামের অর্থটা তো আপনার নিজেকেই খুঁজতে হবে। যেমন ধরুন আপনার নামটার যে ভাষাগত একটি অর্থ তো আছে, কারোর নামের হয়তো একটা বাংলা অর্থ, কারোর নামের সংস্কৃতগত, কারোর একটা আরবি অর্থ। সেইটা কিন্তু আপনাকে আপনার ভাষা বিষয়ে যে বা যারা আপনার পরিচিত কেউ না কেউ আছে, আপনার নামের যে অর্থ সেই বিষয়ে একটু জানেন, কোনো স্যার হতে পারে, ঠিক আছে, তাদের একটু হেল্প নিন। আমি যেমন আপনার নামের অর্থের ব্যাপার,
হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার আরবি অর্থটা বললে কি হবে? হ্যাঁ, সেটার তো একটা বাংলা আসবে, আমি সেটাই বলছি। তাহলে আপনি কি করতে পারেন, আপনি যদি নিজে না খুঁজে পান, আপনার যে আরবির কোনো শিক্ষক বা এক্সপার্ট কোনো বন্ধু কোনো দাদা কোনো দিদি কেউ আছেন যিনি আপনার থেকেও ভালো জানেন আরবি ভাষাটা, তার কাছ থেকে আপনি এর অর্থটা জানুন, তার তো একটা বাংলা আসবে, তিনিই করে দেবেন। স্যার আরবি অর্থটা আমি জানি, হ্যাঁ, কিন্তু ওখানে বললে কিছু হবে না সেই জন্য। না 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 না, কেন হবে আপনার যে, না 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 না, আপনি কেন নেগেটিভ ভাবছেন? হ্যাঁ শুনছি আপনারটা, আসি। আপনি কেন নেগেটিভ ভাবছেন? যেটা অর্থ আছে, দেখুন নামটা তো আমার নাম আমি রাখিনি, আপনার নাম তো আপনি রাখেননি, কারণ আপনার এখানে কিন্তু কিছু করার নেই। আমার নাম আমাকে সারা জীবন ভুগিয়েছে, 22টা অক্ষর ফুল সিগনেচার করতে গেলে ভুগতে হয়েছে, কিন্তু আমার তো কিছু করার নেই। আমার মা বাবা যে নাম রেখেছে সেটাকে অ্যাকসেপ্ট করতে হয়েছে, ফলে তার যে অর্থ আসবে আমাকে সেটাই বলতে হবে। এটা আমার একাডেমিক কোয়ালিফিকেশন নয় যে আমি পড়ায় ফাঁকি দিয়েছি বলে আমি 40% নম্বর পেয়েছি। ওকে, যে গুগলে সার্চ, একদম একদম গুগলে সার্চ করতে। এবার বলুন যিনি বলছিলেন। হ্যাঁ বলছি স্যার কি আমার নামের অর্থ আরবিক দিক থেকে একটা আসে, আর বাংলা জেনারেল দিক থেকে আর একটা, দুটো ভাষাগত দিক থেকে দুটো অর্থ আসে। আমি কি সেই ক্ষেত্রে দুটোই ভাষাগত মানে ভাষা দুটো উল্লেখ করে আমি বলতে পারি? নিশ্চয়ই বলতে পারে, নিশ্চয়ই বলতে পারে যে আমার নাম এই, আমার আরবিক অর্থে এটা হয় আর বাংলা অর্থে এটা দ্বারা, আপনি নির্দ্বিধায় বলতে পারেন। হুম। একলব্য বিদ্যালয়টা হচ্ছে কাদের জন্য? একলব্য হচ্ছে সাধারণত আদিবাসী সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য একটা মডেল স্কুল, দেখুন আদিবাসী এলাকাগুলোতে আছে, এবং এই স্কুলগুলো হচ্ছে কি আবাসিক, অনেকটা নবোদয় বিদ্যালয়ের ধাঁচি। নবোদয় বিদ্যালয়গুলো কি পড়েছি আমরা, আবাসিক হবে, গ্রামের ছেলে মেয়েদের সংরক্ষণ থাকবে, আপনার যে এখানে অবৈতনিক শিক্ষা হবে, হোস্টেলের ব্যবস্থা থাকবে, সব সুবিধাগুলো আছে, কিন্তু এখানে প্রায়োরিটি পাচ্ছে হচ্ছে আপনার আদিবাসী এসটি কমিউনিটির ছেলে মেয়েরা, কারণ তারা সত্যি কথায় দীর্ঘদিন আমাদের সুযোগ থেকে তারা বঞ্চিত। সত্যিকে সত্যি বলতে হবে, আমাদের স্বীকার করে নিতে হবে যে ভুল আমাদের সিস্টেম, আমাদের রাষ্ট্র ব্যবস্থা দীর্ঘদিন করেছে, শাসকরা করেছে, একটা বড় অংশ মানুষকে দীর্ঘদিন পিছিয়ে রেখেছে। তাদের মধ্যে যারা ট্যালেন্ট আছে, প্রতিভাবান আছে, তারা তো জেনারেল স্কুলে পাচ্ছেই, কিন্তু ওদের মধ্যে যাদের ট্যালেন্ট আছে তাদেরকে উন্নত মানের শিক্ষা দেওয়ার জন্য একটা মডেল স্কুল আবাসিক বিদ্যালয় হচ্ছে একলব্য বিদ্যালয়। আমি চেষ্টা করব পরের দিন এটাকে আরো একটু ডিসক্রাইব করবার জন্য, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বলুন। বলছিলাম যে আমার নাম হচ্ছে কাবেরী। বলুন। আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ম্যাডাম, কথা আসছে না ক্লিয়ার। হ্যাঁ বলুন। বলছি আমার নাম হচ্ছে কাবেরী, অর্থ কিছু নেই, নদী হিসেবে কিছু অর্থ খুঁজে পাচ্ছি গুগল থেকে, এটা কি দেওয়া যাবে? তাহলে তাই বলতে হবে, সেই অর্থে তেমন কোনো অর্থ যদি না পাওয়া যায়, এটা একটি নদীর নাম, বিখ্যাত নদী, তার সম্বন্ধেই এক লাইন বলে দেবেন। সেই নদীর নামে রেখেই মায়ের কাছে শুনেছি এই নামটি রেখেছে আমার। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। বলছিলাম আমি স্যার কলেজে গেস্ট লেকচারার হিসেবে কাজ করছি। আচ্ছা, যদি বলে আপনি এখন কি করতেছেন বলবো, আর ওই কলেজের সিলেবাসটা স্যার কি দেখেছি তো আমি ভালো করে এইচএসটাই দেখলাম। এই এইচএসই এনাফ। আপনাকে কলেজের কোন ইউনিভার্সিটির কোন সেমিস্টারে কি আছে দেখুন, সেটা কেউ জানে না। এইচএস মাধ্যমিকের আর এসএলএসটির সিলেবাসটা যতটা সহজ, কলেজ ইউনিভার্সিটির সিলেবাস কিন্তু খুব টাফ। কলকাতার সাথে কল্যাণীর সাথে নর্থ বেঙ্গল আছে তো। হ্যাঁ হ্যাঁ স্যার আমি কলেজে আছি তো এজ এ গেস্ট লেকচারার হিসেবে, তো যখন যদি প্রশ্ন করে আপনারা কি কাজ করেন তখন তো বলতে হবে। তো কলেজের সিলেবাসটা যদি জিজ্ঞাসা করে কিছু এরকম একটু আউটলাইন দেখে যান, তার পেছনে খুব বেশি সময় দিতে হবে না স্যার, বুঝতে পেরেছেন তো? কারণ আমি যেটা বলতে চাইছি যে আমাদের তো অনেকগুলো ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটির সিলেবাস তো এক নয়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সিলেবাস যেমন সারা রাজ্যে এক। আপনি নর্থ বেঙ্গলের কোনো একটি কলেজে পড়ান, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সিলেবাস ক্যালকাটা ইউনিভার্সিটির সাথে মিলবে না, আপনার নজরুল ইউনিভার্সিটির সাথে মিলবে না, কল্যাণীর সাথে মিলবে না, ফলে সেইটার কমন সিলেবাস হওয়ার সম্ভাবনা নেই। ওইটা নিয়ে জন্য আমি বলবো, এটা আমার ব্যক্তিগত মত, মানে শর্টকাট মেথড,
অতটা চাপ নেবেন না, হালকা একটু মনে রাখুন। ওখানে যদি আপনি, যেটা আমার বলা উচিত নয়, আমি আনঅফিসিয়ালি বলছি, আপনি যদি কোনো গুজামিল দিয়েও বেরিয়ে যান, কিচ্ছু হবার নেই। কারণ আমার স্টেটে এতগুলো ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটির কোন সেমিস্টারে কী সিলেবাস আছে কে জানে, কারোর পক্ষে জানা সম্ভব নয়। মানে স্যার আপনি বলতে চাচ্ছেন যে ইউনিভার্সিটি আমি করতে চাই খালি সেই একটু সিলেবাসটা হ্যাঁ, একটু জেনে রাখুন হালকা, তাহলেই হবে, তার বেশি নয়। স্যার আমি একটা প্রশ্ন করছি। হ্যাঁ বলুন। বলছিলাম কি আমাদের বিএড এর যে সিলেবাস, সেই সিলেবাস সম্বন্ধে জানতে হবে, যেহেতু আমাদের এসএলএসটি বিএড এর উপর যেহেতু করাচ্ছে, এটা প্রয়োজন নেই, প্রয়োজন নেই, বিএড এর যে গুরুত্ব। প্রয়োজন নেই। আপনি কি কি পড়েছেন পেপারগুলো পারলে একটু মনে রাখুন, আর কিচ্ছু দরকার নেই। বিএড নিয়ে এত চাপ নেবেন না, আপনি এসএলএস দিয়ে সম্বন্ধে আর 11-12 সিলেবাসটা রাখুন। এইবার আপনাদের প্রশ্ন, হ্যাঁ বলুন। আপনার কথা ম্যাডাম আমি বুঝতে পারছি না, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বোধহয়, একটু ক্লিয়ার করলে ভালো হতো। বলছি, হ্যাঁ বলছি আরেকবার বলছি। নবদ্বীপকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো একটা সময়, ঠিক আছে? মানে জ্ঞান বিজ্ঞানে তো আমরা জানি টোল পাঠশালা ছিল, কিন্তু একটা সংস্কৃত ইউনিভার্সিটি করার ঘোষণা হয়েছে নবদ্বীপে, যেহেতু কিছু টোল রয়েছে এখনো জীবিত, কিছু টোল যেহেতু এখনো জীবিত রয়েছে, শেষে একটু জিজ্ঞাসা করবো, ঠিক আছে? ফলে এইখানে একটি সংস্কৃত কলেজ এবং একটি সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ঘোষণা হয়েছে। কোনো একটি কোচবিহার আসছি, কোনো একটি মানে ক্যাম্পাস স্থায়ী এখনো তৈরি হয়নি যতটুকু জানি। আমি আরও একটু কালেক্ট করার চেষ্টা করব, আপনিও চেষ্টা করবেন ম্যাডাম। কোনো একটি স্কুল বা কলেজকে অস্থায়ীভাবে ধরে তার পথ চলা কিন্তু শুরু হয়েছে। এটা একটা শুধুমাত্র সংস্কৃতের যে ডিগ্রিগুলো আমাদের বেনারস হিন্দু ইউনিভার্সিটি বা কাশী এই সমস্ত কিছু কলেজ আছে, তারা যেমন যেমন ডিগ্রি দেন সেই ধরনের ডিগ্রি এখানে দেওয়া হবে। কিন্তু স্মৃতি দর্শন এই বিষয়গুলো পড়ানো হবে, সংস্কৃতের সেই প্রাচীন ডিগ্রিগুলো দেওয়া হবে শুধুমাত্র সংস্কৃত বিষয় পাঠদানের জন্য। বিভিন্ন তার বিষয়, সেই টোল চতুষ্পটি, তার স্টেপ বাই স্টেপ অনুযায়ী এটা একটা, যেমন একটা মাদ্রাসা বোর্ড আছে আলাদা, তার যেমন যেমন আলিয়া ইউনিভার্সিটি আছে, ঠিক তেমনই ধরুন শুধুমাত্র সংস্কৃত বিষয়ে একটা ইউনিভার্সিটি করার কথা ঘোষণা হয়েছে। এবার একটা পথ চলাও শুরু হয়েছে, কিন্তু সাল তারিখ স্পেসিফিক ইনফরমেশন আপনাকে আমি এই মুহূর্তে সম্পূর্ণ দিতে পারছি না, ঠিক আছে? আপনিও একটু চেষ্টা করবেন, আমিও একটু চেষ্টা করব কালেক্ট করার। ওকে, আপনি পেলেও তথ্যটা আমাদের সবাইকে জানাবেন, আমি পেলেও সবাইকে জানাবো। স্যার বলছি কি, হ্যাঁ বলুন। বললাম কি ডেমনস্ট্রেশন দেওয়ার সময় যে 11-12 যে আছে, তো 11-12 আমাদের যে ওই সেমিস্টার গুলো যে আছে, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার গুলোকে উল্লেখ করে দিতে হবে ওখানটায়। হ্যাঁ চেষ্টা করবেন, চেষ্টা করবেন, একদম চেষ্টা করবেন। আমি এই বিষয়টা আজকে আসবো, হ্যাঁ আপনার প্রশ্নের উত্তরটা হয়তো পাবেন। ওকে, আমি আসছি। আমি তো আমার জায়গায় এখনো যেতে পারিনি। হ্যাঁ বলুন বলুন। স্যার বলছি সেমিস্টার গুলো কি ইংলিশে সেমিস্টার লিখবো না বাংলা লিখবো? মানে বাকিগুলো তো বাংলায় লিখলে সেমিস্টারটা ইংলিশে লিখবো না বাংলায় লিখবো? যদি সব বাংলা লেখেন ওটাও সংক্ষেপে বাংলায় লিখে দেবেন। বাংলাটা জানি না, একটু বলে দেবেন। সেমিস্টারের যে প্রকৃত বাংলা কি, সেই সেন্টিমেন্টের মতন অবস্থা আমাদের এডুকেশনে। সব কিছুর বাংলা পাওয়া গেল, সেন্টিমেন্টের প্রকৃত বাংলা পাওয়া একটু চাপ হয়ে যায়, তো সেরকম। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই ইংরেজিতেই লিখতে হবে। দেখছি আমি বিষয়টা ম্যাডাম, খুব ভালো প্রশ্ন বলেছেন এটা কিন্তু একটা। আচ্ছা স্যার সেমিস্টারটাকে যদি বাংলায় লিখে দিতে তাহলে কি হবে? না না, এটা হতেই পারে, এটাই করতে হবে। আমার মনে হচ্ছে সেমিস্টারের বাংলা আমি পাইনি কোথাও, আর হয়তো পেলেও এমন একটা বাংলা পাবো সে মোডের বাংলা ভূষিষ্ঠকের মতন, মানে বাংলার থেকে ইংরাজি বোঝাই সুবিধা। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার, বলে আপনি একটু, আমি আর ডিস্টার্ব করবো না, আমি এটাই জিজ্ঞাসা করছি স্যার। স্পেশাল পেপার নিয়ে বলছেন স্যার, আমার এমএ তে স্পেশাল পেপার ছিল চিলড্রেন উইথ ডাইভার্স নিড। তো স্যার এইটা আমার না এই মুহূর্তে এখন কি পড়েছিলাম আমার সত্যি মনে নেই ওটাতে, মানে জানি এর ব্যাপারে কি হয়, কিন্তু এই থেকে কি কোয়েশ্চেন বা আপনি যেটা বললেন যে জিজ্ঞাসা করতে পারে যে স্পেশাল পেপারে কোনটা আপনার বেশি পছন্দ বা কিছু। দেখুন, তো সেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু টিশুর সম্বন্ধে একটু জেনে যাবেন। বিশেষ চাহিদা সম্পন্ন যে সমস্ত শিশুরা আছে, পিডব্লিউডি থেকে শুরু করে
ঠিক আছে? তারপরে আপনার এই বর্তমানে যে সমস্ত আরও বিভিন্ন দিকগুলো রয়েছে, CWSN যেটা রয়েছে, চিলড্রেন উইথ স্পেশাল নিড, এদের ফুল ফর্ম টর্মগুলো, ইনক্লুসিভ এডুকেশন, এর সম্বন্ধে একটু জেনে যাবেন। ওর ভেতরে পেপারে কি আছে অত ডিটেলস কেউ জানতে যাবে না। স্যার বলছি আমার একটা প্রশ্ন আচ্ছা আছে। স্যার, আচ্ছা। আর স্যার আমরা যেটা নিয়ে খুব গবেষণা স্যার, আমার করছিলাম last যে একদম। এডুকেশনের কোয়েশ্চেনটা আমাদের কে তৈরি করে, মানে কোয়েশ্চেনের বোর্ডে কে ছিলেন, আজকে খবর পেলাম স্যার আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির HOD ছিলেন। তাই? কি নাম? হ্যাঁ, আমার সময় যিনি ছিলেন উনি তো দেবশ্রী ব্যানার্জি ছিলেন, এখন বোধহয় জেডি ম্যাম আছেন, জয়ন্তী দাস, বা উনি চেঞ্জ হয়েছে HOD। জেডি ম্যাডাম আছেন এখন? হ্যাঁ হ্যাঁ, জেডি ম্যাডাম আমার ম্যাডাম ছিলেন, উনি তো উনি কিন্তু ভীষণ ভীষণ মানে খ্যাচখ্যাচে টাইপের, হ্যাঁ। ভালোভাবে কথা বলে না। তো জেডি ম্যাম ও। করতে পারে এরকম কোশ্চেন স্যার। হতে পারেন। ক্লাস তো আমি জেডি করেছি। ম্যামকে আমি খুব অল্প দিন হ্যাঁ। পেয়েছিলাম। ও না স্যার, ওনার ব্যবহার ভালো না স্যার, মানে আমরা তো ক্লাস করেছি, মানে উনি ভীষণ বিরক্ত থাকতেন, মানে ভালো যাই হোক, যা হোক, এখন সেটা ভেবে আমাদের লাভ নেই। ঠিক আছে, নেক্সট কে বলছিলেন কিছু বলুন। আমি বলিনি, তারপরে স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। বলুন 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 বলুন, একজন একজন বলুন। মনিরুল বলুন, আপনার নেটওয়ার্ক নেই হয়তো শোনা। আমি বলছিলাম তারপরে স্পেশাল পেপার ওমেন এডুকেশন আছে, তা ওমেন এডুকেশনের মধ্যে কোনগুলো পড়বো, সহজ জিনিস। এই ব্যাপারটা একটু আমাকে বলবেন। ওমেন এডুকেশনের মধ্যে ওমেন এডুকেশনের যে কটা কমিটিগুলো হয়েছে, দুর্গাবাই থেকে শুরু করে, এগুলো ভালো করে দেখবেন। ওমেন এডুকেশনের সবচেয়ে বড় সমস্যা দেখবেন, সমস্যাগুলো কি কি, তার সমাধানগুলো কি কি। এই প্রসঙ্গে কন্যাশ্রী ভালো করে দেখে যাবেন এই রাজ্যের। ঠিক আছে? কন্যাশ্রী ওমেন এডুকেশনকে কতটা প্রভাবিত করেছে, এই 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 বিষয়গুলো কিন্তু আপনাকে কানেক্টেড করে দিতে পারে। ওমেন এডুকেশনের যে কটা কমিটি আছে, কমিশনগুলো একটু দেখে যান, তাহলেই হবে। পপুলেশন এডুকেশন, হ্যাঁ, পপুলেশন এডুকেশন। পপুলেশন এডুকেশন তো ওর মধ্যে থেকে তেমন কিছু নেই। জেনারেল আমাদের যে ইউনিভার্সালাইজেশন অফ মানে এলিমেন্টারি এডুকেশন, এর যে বেসিক জিনিসগুলো বলেই পপুলেশন এডুকেশন চলে আসবে। এখানে কারেন্টলি ভারতবর্ষের পপুলেশন সম্বন্ধে একটু জানবেন, সেন্সাসগুলো সম্বন্ধে একটু জ্ঞান রাখবেন। সাক্ষরতা অভিযান ওগুলো কি জানতে হবে? একদম একদম। ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশনে গেলে সেইগুলোই চলে আসছে। আপনার যে ওই টিএলসি গুলো একটু সাল তারিখগুলো জেনে রাখবেন, হয়ে যাবে, চাপ নেবেন না এতটা। স্যার বলছি স্যার, আমাদের টেকনোলজি থেকে কি দেখে যাবো স্যার? হ্যাঁ হ্যাঁ বলুন। এডুকেশনাল টেকনোলজি ইটি ছিল আমার এমএ তে স্পেশাল পেপার। আচ্ছা আচ্ছা, এমএতে আমারও ওইটাই ছিল স্পেশাল পেপার। ওখান থেকে আপনি মেনলি যেটা দেখতে হবে, আপনাকে আইসিটি গুলোর থেকে প্রশ্ন ধরে নেওয়ার প্রচণ্ড চাপ আছে। আর এডুকেশনাল টেকনোলজি বলতে কি বোঝায়, হার্ডওয়্যার সফটওয়্যার কি, কম্পিউটার ভিত্তিক সুবিধা, তারপরে আপনার যে যে ফুল ফর্মগুলো আছে না, আপনার যেগুলো আছে কি বলে এই মুহূর্তে মনে করতেই পারছি না আপনি, মানে সিবিটি, কম্পিউটার বেসড টিচিং, কম্পিউটার বেসড লার্নিং যেগুলো বলে আর কি। ঠিক আছে? এই ফুল ফর্মগুলো একটু ভালো করে দেখে যাবেন, এনাফ। ঠিক আছে স্যার। স্যার ক্যাল, এই ফুল ফর্মগুলো। স্যার টিচার এডুকেশন থেকে কি করে জানবো, কি কি জানবো স্যার? টিচার এডুকেশন, হ্যাঁ, টিচার এডুকেশন আসছি। আরেকজন কোন একটা প্রশ্ন করছেন, বলুন। স্যার আমি বলছিলাম স্যার বলছিলাম যে আমার বাড়ি মুর্শিদাবাদ বাড়ি। তো আমার এখানে যে শিক্ষাবিদ বা দার্শনিকের নাম আমি খুঁজে পেলাম না। স্যার আপনি একটু বলতে দিতেন যে কোন দার্শনিক। দেখুন, কোনো দার্শনিক থাকতেই হবে এর তো কোনো মানে নেই। কোনো দার্শনিক থাকতেই হবে আমার এলাকায় তেমন কিছু নেই স্যার। ঠিক আছে? আপনার তো নবাবের জেলা, আপনার আবার কি, আপনি তো কলার উঁচু করে যাবেন। মুর্শিদাবাদ তো নবাবের জেলা, আর তো কিচ্ছু লাগবে না আপনার। আমি নবাবের জেলা মুর্শিদাবাদ থেকে এসেছি। আপনাকে কি করতে পারে, ওই ইতিহাসের এক্সপার্ট না হয়ে আপনাকে দুই একটা ওই সিরাজদৌল্লা সম্পর্কে কোনো একটা প্রশ্ন করেই দিতে পারে, না দেওয়ার কিন্তু কোনো কারণ নেই। ঠিক আছে?
আমার জেলায় কোনো শিক্ষাবিদ থাকতেই হবে, কোনো বিশেষ ইয়ে থাকতেই হবে। হ্যাঁ, যে কোচবিহারে যে একজন বলছেন, কোচবিহার মানে রাজার শহর, আমরা সবাই জানি। সবচেয়ে আধুনিক রাজবাড়ি আছে আমাদের রাজ্যে হচ্ছে কোচবিহারে, আমি গেছি, অসাধারণ জায়গা। ঠিক আছে মনিরুল বাবু, আপনি এতটা চাপ নেবেন না, আপনি নবাবের জেলা এইটা মেনশন করুন, আপনাকে আর কিচ্ছু লাগবে না। স্যার হ্যাঁ স্যার বলছি আপনি একটু পূর্ব মেদিনীপুর সম্পর্কে কিছু বলুন। আমি না নিজেই খুব একটা জানি না। পূর্ব মেদিনীপুর তো মাতঙ্গিনী হাজরার জেলা, আপনারা তো স্বাধীনতা সংগ্রামী, তাম্রলিপ্ত সরকার গড়েছেন স্বাধীন ভারতে, প্রথম স্বাধীন জাতীয় পতাকা তুলেছেন আমাদের রাজ্যে, আপনার এটুকু জানলেই হয়ে যাবে। তারপরে আছে নন্দীগ্রাম, আপনি হ্যাঁ স্যার টিচার এডুকেশন, হ্যাঁ আমি নোট করুন। দেখুন টিচার এডুকেশন বলতে এনসিটি, এনসিআরটি এর গঠন টঠন সম্পর্কে, শিক্ষক প্রশিক্ষণের আপনার ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কটা একটু দেখবেন। ঠিক আছে, এনসিএফ যেটা আছে আপনার 2005 লাস্ট। তারপরে যেটা আছে এই যে বিএড এমএড কত দিনের, এই যে 1 বছর থেকে 2 বছর হওয়াটা কতটা যুক্তিযুক্ত, ডিএলএড এর ফুল ফর্ম, বিএড এর ফুল ফর্ম, এমএড এর ফুল ফর্ম, এই বিষয়গুলো একটু নখদর্পণ করুন, তেমন কিছু না। আচ্ছা আমি নিজের সম্পর্কে বলার সময় যদি আমি স্বরচিত কবিতা লিখতে ভালোবাসি যদি বলি, বলবেন। সেক্ষেত্রে অন্য কাউকে বললো যে আপনার একটা কবিতা বলে শোনান। হ্যাঁ বলতেই পারে, বলতেই পারে, বলতেই পারে, আপনি বলে দেবেন, আপনার একটা ভালো কবিতা বলে দেবেন। আমি বলি যে আমি হয়তো কবিতা লিখি ঠিকই এবং নামগুলো সব জানা আছে, বাট সমস্ত কবিতা কিন্তু আমার মুখস্থ থাকে আছে। একটা স্নাতকোত্তর, কিন্তু প্রশিক্ষণের স্নাতকোত্তর, বিএড কি ব্যাচেলর অফ এডুকেশন, কিন্তু বিএড আর এডুকেশন অনার্স এক নয়। ঠিক তেমনই এটা তো একটা ট্রেনিং, একটা প্রশিক্ষণ, তার স্নাতকোত্তর স্তর। আর এমএ ইন এডুকেশন একটা বিষয়ে, সাধারণ বিষয়ে আমি স্নাতকোত্তর কোর্স করছি, পোস্ট গ্রাজুয়েট কোর্স করছি। মাস্টার অফ এডুকেশন আর আপনার যে কি বলে মাস্টার অফ আর্টস ইন এডুকেশন, এই হচ্ছে মূল তফাৎ। এমএড হচ্ছে মাস্টার অফ এডুকেশন, আর এমএ ইন এডুকেশন মাস্টার অফ আর্টস ইন এডুকেশন। অর্থাৎ আমি স্নাতকোত্তর করেছি একটা বিষয়, আর ওখানে একটা আমি এডুকেশনের ওপরে প্রশিক্ষণের স্নাতকোত্তর করেছি। ওইটা তো একটা ট্রেনিং, তাই না? বিএড তো একটা ট্রেনিং, প্রশিক্ষণ, একদম একটা একাডেমিক আর একটা প্রফেশনাল। আমি এতগুলো কথা বললাম, উনি সেটাকে খুব সংক্ষেপে সামারাইজ করেছিলেন, খুব ভালো বলেছেন। আমার এই এমএ ইন এডুকেশনটা একটা একাডেমিক কোয়ালিফিকেশন, আর ওইটা যেটা বললাম ট্রেনিং, মানে প্রফেশনাল কোর্স এমএডটা। ওকে, এবারে আমি যে জায়গাটা ছিলাম, খুব অল্প সময় পাচ্ছি, কিন্তু আমি যে দুটো জিনিস আজকে স্থির করেছি সে দুটো একটু আলোচনা করব। আমাকে অনেকেই পার্সোনালি পাঠাচ্ছেন মেসেজ টেসেজ, আমি তো সবাইকে দেখুন উত্তর দেওয়া সম্ভব হয় না সবসময়, তবুও আমি চেষ্টা করি। আমি না পারলে আমার মিসেসই মেনলি দেখেন হোয়াটসঅ্যাপগুলো, হয়ে ওঠে না আমার পক্ষে। যে জায়গাটা ড্রেস কোড নিয়ে আমি আমার ভিডিওতে বলেছি, কিন্তু আপনাদের সাথে পার্সোনালি বলিনি, এটি নিয়ে আমাকে অনেকে জানতে চেয়েছেন। পোশাক নিয়ে আমি আপনাদের একটা বিষয় ক্লিয়ার করছি। প্রথমেই বলছি, পোশাক এমন হবে ইন্টারভিউয়ের জন্য যেটায় আমি কমফোর্ট হব। আমি আগে একটা কথা বললাম, আপনি যা ইন্টারভিউ সেইটা কিন্তু দেখাবেন, এক্সট্রা অর্ডিনারি না কোনো আচরণ, না কোনো কথা, না নিজেকে প্রকাশ করা। দেখবেন এক্সট্রা অর্ডিনারি, আমি এই যে এইভাবে কথা বলে অভ্যস্ত, আমি যদি হঠাৎ করে না আসলে বিষয়টা কি হয়েছে জানেন তো, এই যে এই স্টাইল যদি কথা বলতে যাই, ধরা খেয়ে যাবো আপনার কাছে, আপনি ধরে ফেলবেন এই লোকটা খুব স্টাইল মারতে যে এই শখে স বলছে, শখে স বলছে, কি যে বলছে কিছু বোঝা যাচ্ছে না, ধরা পড়ে যাবে। কিন্তু আমার সাধারণ চোখে আমি ধরে ফেলবো, আপনি আপনার সাধারণ চোখে ধরে ফেলবেন। তাহলে সেই আর্টিফিশিয়ালটা, আমি একটা কথা অনেকবার বলেছি না, টিউটোরিয়াল উত্তর দেবেন না, সেই বিষয়ে পরে আসবো। ড্রেস কোডটার ক্ষেত্রে আপনি এমন পোশাক নির্বাচন করুন যেটার আপনি সহজ। এখানে কতগুলো প্রশ্ন আসবে আপনাদের, আমি নিজেই সেগুলো আগে বলে দিচ্ছি। প্রথম কথা আসবে, স্যার কোন কালারের শার্ট প্যান্ট পরবো। মহিলারা, আমার দিদি বোনেরা বলবে স্যার কোন কালারের শাড়ি বা সালোয়ার পরবো। আর একটা প্রশ্ন কোনো দিদি বোন বলবেন যারা মুসলিম সম্প্রদায়ের আছেন, এর আগে প্রশ্নটা, স্যার আমি হিজাব পরি, সমস্যা হবে কিনা। আমি সব কটার উত্তর দিচ্ছি। প্রথমেই বলি, নির্দিষ্ট কোনো কালার নেই, কিন্তু একটা জিনিস মাথায় রাখবো, আমরা কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি বা কর্পোরেট কোনো কোম্পানির ইন্টারভিউয়ের জন্য যাইনি। আমি গেছি কিসের জন্য? পার্সোনালিটি টেস্টের জন্য। আমার ব্যক্তিত্ব, শিক্ষক হিসেবে আমার ব্যক্তিত্বটা কতটা ম্যাচ করে, আমার এক্সপার্টরা সেটা মেলাবেন।
আমার পার্সোনালিটি থেকে আমি চেঞ্জ করতে পারবো না? কি বলেছে শেষে যে 2-3 মিনিট, আচ্ছা দেবো শেষের প্রশ্ন করতে দেবো ম্যাডাম, আমি শেষ করি। আমি আমার পার্সোনালিটিটাকে চেঞ্জ করতে পারবো না? আমি কোন প্রফেশনের জন্য যাচ্ছি, যে এই ব্যক্তির পার্সোনালিটিটা এই প্রফেশনের সাথে ম্যাচ করে কিনা ইন্টারভিউয়াররা সেটা দেখবেন। আমার ইন্টারভিউ আপনি কিন্তু অ্যাপিয়ার উপস্থিত হলেই 3-4 নম্বর এমনিতে আপনাকে দিতে হবে, এটা একটা বেসিক ব্যাপার আছে, জানি না এবারে কি হবে 10-এর মধ্যে। ফলে বাকিটা আপনার উপস্থিত না, কোনো নির্দিষ্ট কালার নেই, আপনি একটু হালকা কালারের মধ্যে চেষ্টা করুন পোশাকটাকে পরতে। সাদা জামা কালো প্যান্ট পরতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। এমন কালার, আমি ছেলেদের জন্য বলছি, এমন কালারের শার্ট নেবেন না যেটা আমার খুব উজ্জ্বল রং, চোখে লাগে, আছে না কিছু কালার, তীব্র লাল, তীব্র হলুদ, তীব্র সবুজ, একদম চোখে লাগছে, সেটা নাও, একটু অফ কালার পরুন। সেটা অফ হোয়াইট হতে পারে, হোয়াইটের মধ্যে স্ট্রাইপ দেওয়া হতে পারে, এক কালারের হতে পারে, হালকা কালারের, কোনো বাধ্যবাধকতা নেই। প্যান্টটা একটু ডিপ কালারে রাখুন, জিন্সটাকে ওই দিনের জন্য একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন, এটা করলে খুব ভালো হয়। একটা হাতে ঘড়ি থাকবে নর্মাল স্মার্ট যে ওয়াচ আছে আপনার, কোনো সমস্যা নেই। পকেটে অবশ্যই কলম থাকবে একটা। জুতো আপনি যেটাই, যদি আপনি শুতে কমফোর্ট হন অবশ্যই শু ইউজ করুন, যদি আপনার মনে হয় আপনি শুতে কমফোর্ট নন তাহলে আপনি কোনো ভালো চটি ব্যবহার করতে পারেন, তবে শুটাকে আমি ফার্স্ট প্রেফার করব। এইবারে মহিলাদের ক্ষেত্রে যারা আমার দিদি বা বোনেরা আছেন তাদেরকে বলবো শাড়িটা বেস্ট, তবে শাড়ি পরলে আপনার চাকরি হবে, শাড়ি না পরলে চাকরি হবে না এটা কিন্তু নয়। শাড়ি পরলে হবেই তারও গ্যারান্টি নেই, শাড়ি পরে যে হবে না সেটাও কিন্তু আমি বলছি না, সেটা আপনার সুবিধা। তবে শাড়িটা ঘড়ির ক্ষেত্রে আপনি এমনি যে অ্যানালগ ঘড়ি বেশ, তবে ডিজিটাল পড়লেও অসুবিধার কিছু নেই, তবে ডিজিটালটা অ্যাভয়েড করাটাই উচিত, কারণ এই নিয়ে অনেক সময় তো জানেন অনেক, এখন ওই পরীক্ষার হলে আপনারা দেখেছেন স্মার্ট ওয়াচ টোয়াচ নিয়ে অনেক সময় অনেক কথা টথা ওঠে, বিতর্কে এড়ানোর জন্য ডাইরেক্ট অ্যানালগ কাঁটাওয়ালা ঘড়ি পরাটা সবচেয়ে ভালো। এবারে আমার দিদি বোনেদের জন্য যেটা বলছিলাম, আপনি সালোয়ারও পরতে পারেন, শালীনতা আপনারা রেখে চলা মানুষ, আমি সেটা নিয়ে একজনার কোনো বিষয় নিয়ে আমি প্রশ্ন তুলবো না, কিন্তু শাড়ি পরবার ক্ষেত্রে বা আমরা যে শাড়ির সাথে আনুষঙ্গিক পোশাকগুলো পরি তার কালারটা আমি যেমন আমার দাদা ভাইদের জন্য বললাম আপনাদের ক্ষেত্রে একই কথা বলবো, সেটা যতটা সম্ভব একটা ম্যাচিং। কিন্তু আমি জানি বেশিরভাগ আমাদের মহিলারা একটু সাজতে গুজতে, হ্যাঁ কালো প্যান্ট চলবে অবশ্যই চলবে, সাজতে গুজতে পছন্দ করে, এটাই স্বাভাবিক, কিন্তু সেদিনের সাজটা আপনারা জানেন, এটা নিয়ে আমি ব্যাখ্যা করব না, সেই অনুযায়ী যেমন সাজ হোক তেমন সাজ আপনি পরে যাবেন। নর্মালি একটা ঘড়ি পরবেন, ঠিক আছে, আর জুতো খুব হিল জুতোটা পরবেন না, যেটা আপনার পার্সোনালিটির সাথে অ্যাজ এ ম্যাডাম সেদিনের জন্য ম্যাচটা নাও করতে পারে। সাধারণ জুতো পরুন, হিল থাকলেও খুব স্বল্প, কালারটা মেনশন করুন। এবার এখানে আর একটা কথা যেটা আমি আগেও বলেছি, যে ফার্স্ট ডে ব্র্যান্ড নিউ পোশাক পরে আমরা ইন্টারভিউ পার্সোনালিটি টেস্টে কিন্তু কেউ যাব না। ব্র্যান্ড নিউ পোশাক আমাকে খুব আনইজি করে দেবে, কিন্তু আমি কিন্তু আনকমফোর্টেবল হয়ে যাব ওখানে। আমাকে যে পোশাকটা আপনি পরবেন, যখনই আপনার রেজাল্টটা বেরিয়ে যাচ্ছে, আপনি কনফার্ম আপনি ইন্টারভিউর জন্য যাচ্ছেন, ফলে তার আগের পোশাকই হোক বা নতুন যদি কোনো জামা কাপড় আপনি কেনেন, শাড়ি কেনেন, সেটা কিন্তু আগে একবার দুবার, জিন্সের ব্যাপার আসছে আমি, আগে সেটা একবার অন্তত দুবার বাড়িতে পরুন, একবার ধুয়ে আয়রন বা ইস্ত্রি করে নিন। না হলে কি হয়, নতুন জামা দেখবেন, একটা নতুন জামা যখন পরি আমাদের একটু বিরক্ত লাগে না, একটু আনইজি মনে হয় না, এই এখানটা ঠিক আছে ঠিক আছে তো, কোথাও একটা স্টিকার হয়তো গলায় ঝুলছে আমি খুলতে ভুলে গেছি, আমাদের ছেলেদের জামার কলারের ভেতরে সেই মোটা কার্ডবোর্ড দেওয়া থাকে, হয়তো ওটা নিয়েই চলে গেছি, টেনশনে থাকবো, জুতোর মধ্যে দাম 790 টাকার স্টিকারটা রয়েই গেছে, এই জিনিসগুলো কিন্তু হয়, ওই দিন আমরা নার্ভাস থাকবো, ফলে সেই জিনিসটা কিন্তু আগে একবার দুবার আপনারা পড়বেন। আমি বারবার বলছি, আমার স্যারদের ম্যাডামদের উভয়কে বলছি, একবার দুবার কিন্তু আপনি পড়বেন। আমার কথায় হাসি পাবে একটু হয়তো, কিন্তু এটা বাস্তব, আমি যেটা বলছি একটু মেনে চলবেন, একবার দুবার পড়ে ধুয়ে নিয়ে তারপরে সেটা পরে যাবে। পোশাকের ব্যাপারে কিন্তু এটা আমার মনে হয়েছে। আর এই যে কথা বলি, গ্রহরত্ন অনেকের হাতে থাকে, আমার হাতেও একটি এই মুহূর্তে রয়েছে, যখন চাকরি পাইনি তখন ছিল না, কিন্তু এই যে কতগুলো জিনিস না, এই ধরুন আপনি কোশ্চেনগুলো একটু বলবেন। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, আমি আছি তো, আমাদের তো আজকে লাস্ট ক্লাস নয়, আপনারা যা বলছেন আমি নোট করছি, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব, আপনারাও একটু সার্চ করবেন। আমি বারবার যেটা বলছি,
ডেমনস্ট্রেশনে যে বিষয়টা আমরা ফার্স্ট লক্ষ্য করবেন, আমার এই বোর্ডটা তো এভাবেই থাকে, এখন এই আমার ঘরটাই এখন আমার ক্লাসরুম হয়ে আছে আর কি। ডেমনস্ট্রেশনে আমি যখন যাব, আমি ভিডিওগুলো আপনারা অনেকেই সবাই প্রায় দেখেন, সেখানে বারবার বলেছি, কিন্তু আপনাদের আরেকবার বলছি, ডেমনস্ট্রেশনটা আমার টাইম আমাকে 2-3 মিনিট দেবে, কিন্তু আমি ক্লাসটা রেডি করে যাব কিন্তু অন্তত 8-10 মিনিটে। এবার আপনাদের মধ্যে একটা প্রশ্ন আছে, স্যার কি পাগলের মতন পড়াবে? এই বলছেন 2-3 মিনিট, তাহলে 10 মিনিটের ক্লাস 2-3 মিনিট আমি ভূমিকা বলে দেবো, আমি পড়াবো কখন? ঠিক, প্রশ্নটা আসা স্বাভাবিক। কিন্তু আমি প্রথম 2-3 মিনিট, 1.5-2 মিনিটের মধ্যে এমন কিছু অ্যাক্টিভিটি করব, এমন কিছু তথ্য ইনপুট করব যেটা আমাকে বুঝিয়ে দেবে আমি ভালো পড়াতে পারি, আমি পড়ানোর যোগ্য, শিক্ষক বা শিক্ষিকা হবার যোগ্য, 1.5 থেকে 2 মিনিটের মধ্যে। তারপরে আমার ঝোলা আমাকে যদি বসতে না বলে আমি 10 মিনিট পড়িয়ে যেতে পারবো। যদি আমি 3 মিনিটের রেডি করে নিয়ে যাই, আমার 3 মিনিট পরে স্যার আমার হয়ে গেছে, ব্যাপারটা আমার জন্য খুব মাইনাস মার্কিং হবে। ফার্স্ট এটা কিন্তু মাথায় রাখবেন। এইবার বোর্ড ওয়ার্কটা যেটা, এই লেখাটা নিশ্চয়ই থাকবে না, আমি আর মুছছি না, এটার পরের থেকে ধরে নিচ্ছে আমার বোর্ডটা। দুটো দিকে 4টে জিনিস আমাকে লিখতে হবে কমন। প্রথম হচ্ছে ডেট, অর্থাৎ যেদিন আমার ক্লাসটা হচ্ছে, তারিখ, মাস আর ইয়ার, পুরো লিখতে পারেন, শুধু 25 লিখলেও হবে, ডেটটা মাস্ট কিন্তু, এইটা আমি লিখবো। তার সাথে কি লিখবো? ক্লাস। এবার আপনাদের থেকে সবার প্রথম যে প্রশ্নটা হয়তো আসে, আমি এখন কিন্তু কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, ক্যামেরাম্যান দেখছে আমার, যদি কেউ কমেন্ট করেন, ক্লাসটা লিখবো। এবার এখানে একটা প্রশ্ন জানি আমাদের মধ্যে সবার মধ্যে আসবে, স্যার এটা বাংলায় লিখবো না ইংরেজিতে লিখবো? তাই তো, চেষ্টা করবো বাংলায় লিখতে, শ্রেণী একাদশ, কিন্তু সময়ের ব্যাপার, আমি খুব বেশি সময় নেব না, সেই সময় বাঁচানোর জায়গাটাও আসছি। ডেট, ক্লাসটা লিখবো। এবার বিষয়, আমার বিষয় কি? এখানে অবশ্যই কিন্তু আমি শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন কথাটা কিন্তু এখানে আমি লিখব। বিষয় তো গেল আমার এডুকেশন, টপিকটা কোন অধ্যায় সেইটা কিন্তু এখানে লিখবো না, এইখানে আমি মেনশন করব, আমাকে যদি 11-12 থেকে পড়াতে দেয় সেটাই দেবে, সেমিস্টারটা কোন সেমিস্টার, সেই সেমিস্টারটা আমি কিন্তু এখানে লিখব। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যাই হোক না কেন, সেটা আমি কিন্তু এখানটায় উল্লেখ করব। আমাদের ক্ষেত্রে এটাই হবে, ডেট, ক্লাস, তারিখ, শ্রেণী, বিষয়, সেমিস্টার। আমি প্রথম দিনই আপনাদের বলেছি যে আমার প্রথম কাজ হবে গুলে খেয়ে ফেলা 11-12 4টে সেমিস্টারের সিলেবাস। এটা কিন্তু একজন কি কমেন্ট করলো, স্যার লিখতে লিখতে প্রেজেন্টেশনে কি বলবো? হ্যাঁ নিশ্চয়ই, সেটাই আসবো। এইবার প্রশ্ন আসতে পারে, স্যার এটা লিখতে মিনিমাম আমার 1 মিনিট প্লাস টাইম লেগে যাবে। 1 মিনিট তো লেগেই যাবে, স্বাভাবিক, 1 মিনিটের কম এটা হবে না, আমি ঘড়ি ধরে চেষ্টা করে দেখেছি। এবার নতুন হলে আরো একটু সমস্যা আছে, আমরা যারা মোটামুটি ভাবে ক্লাস করি তাদের ক্ষেত্রে বিষয়টা একটু ইজি হলেও, যেটা প্র্যাকটিক্যাল, সেটা হঠাৎ করে আমাকে গাড়ি চালাতে দিলে আমি পারবো না, তো স্বাভাবিক। এবারে এইটা কিন্তু আমাকে করতে হবে ক্লাস শুরুর মধ্যে। সাপোজ ধরুন আমি এটা পড়াবো, আমি আজকে আমাকে বলেছে ঠিক আছে আপনি ইয়েটা পড়ান, তো শিখন পড়ান, ধরুন আমি কিন্তু ধরে নিচ্ছি তর্ক, এটা 3rd সেমিস্টারে আছে, কোন সেমিস্টারে আছে? 3rd সেমিস্টারে আছে, আমি জানলাম। আপনাকে এই ক্যাচটা করতে হবে, সেটা কিন্তু উইদিন 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে। যদি একান্তই আপনার মাথায় না থাকে, স্যার বেঙ্গলি ইংলিশ মিক্স করে লিখবো? না 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 না, আমি তো এটা বললাম, আমি 2 ভাবে লিখলাম, এই কারণে আপনি এর মধ্যে যে কোনো একটা লিখবেন। আমি একদিকে বাংলাদেশ বর্ডার, একদিকে পাকিস্তান বর্ডার করে দিলাম, দুটো। আপনি চেষ্টা করুন বাংলায় লিখতে সবাই, ইংলিশ পুরোটা লিখলে সেটা সমস্যা নেই। এবার আসছি টপিকটা ঢোকার আগে, আমার কিন্তু তখন বোর্ডে লেখা হয়নি, আমি মডেল হিসেবে এটা বললাম যে কিরকম লিখবো। এইখানটা আমার বিষয়ের জন্য, মানে বিষয় বলতে আজকে টপিকটার জন্য থাকবে, যেটা পড়াবো সেটা এখনো ঢুকিনি। আমাকে শিখন পড়াতে বলেছে, আমি যখন শুরু করছি, সাপোজ হ্যাঁ ওয়েলকাম স্টুডেন্ট, গুড মর্নিং যাই বলি না কেন, বলে শুরু করছি। আচ্ছা আমরা তো ছোটবেলার থেকেই অনেক কিছু শিখেছি, আচ্ছা আমরা কি জন্মের পরের থেকে সবাই হাঁটতে শিখেছি? স্বাভাবিক প্রশ্ন, না স্যার। তাই তো, হ্যাঁ ঠিক বলেছো। ওখান থেকে উত্তর আপনাকে দেবেন, আপনি কাল্পনিক উত্তর নিচ্ছেন।
হ্যাঁ ঠিক বলেছো, অনেকদিন পরে চেষ্টা করে তারপরে শিখতেছে। আচ্ছা, হাঁটা শেখার সাথে সাথে আমরা সাইকেল চালানো শিখেছি, হ্যাঁ এটাও কিন্তু আমরা পরে শিখেছি, ঠিক বলেছো। তাহলে আচ্ছা, এই যে যে শেখাগুলো তুমি অঙ্ক করছো, হাঁটা শেখানো, সাইকেল চালানো, এগুলো সবাই আমরা একদিনে শিখে গেছি, তাই না? ও শিখিনি একদিনে, ঠিক বলেছে, এটা একদিনে শিখিনি। তাহলে কি চেষ্টা করতে হয়েছে, সাইকেল চালাতে যে পড়ে গেছি, আবার চেষ্টা করেছি হাঁটতে যে, তাই তাই তো এইভাবে শিখেছি। এই যে আমরা ধরো সারা জীবনে তো কিছু না কিছু শিখছি, এই শেখাটাকে বলা হয় এই যে এবার আমি আসছি, এই যে এই কথাটুকু বললাম, এর মাঝখানে কিন্তু আমার এই লেখাটা চলছে। এই যে সারা জীবন ধরে আমরা যে শিখছি, এর মধ্যে কিন্তু আমার হচ্ছে এটা। সাইকেল চালানোটাকে একদিনে শিখেছি বলছি যখন, না একদিনে শিখিনি, ঠিক সাইকেল চালানোটাও কিন্তু আমরা একদিনে শিখিনি। কেন এটা করছি আমি আগে লিখে নিই, কেন শুরু করলাম না? আমার ডেমনস্ট্রেশনের কিন্তু আমি আসবো পরের টুকু, আবার ডেমনস্ট্রেশনের জন্য আমাকে দেবে 3-4 মিনিট, আমি যদি 2 মিনিট 1.5 মিনিট লিখতে চলে যাই, আমার লস কিন্তু। আমি এটুকু বলি, এইবার এই যে ভূমিকাটা হয়ে গেল, এই যে যে আমরা বিভিন্ন বিষয় শিখি সারা জীবন ধরে তো আমরা শিখছি কখনো কিছু, এই শিখাটাকেই ভালো ভাষায় বা আমাদের শিক্ষা বিজ্ঞানের ভাষায় বলে কি জানো তো? শিখন। ইংরাজিতে যাকে বলে লার্নিং। আজকে আমরা শিখন সম্পর্কে জানবো। বোর্ড ওয়ার্কটা করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এই মোড কিন্তু আমি কখনোই ওয়ান টাইমের জন্য নেব না। এই পজিশনটা আমার মাইনাস পজিশন। বোর্ড ওয়ার্ক আপনি এটা ভাববেন, আপনি যখন ক্লাসরুমে আছেন, আপনার স্যার বা ম্যাডাম আপনাকে পড়াচ্ছে, ভাবুন তো বোর্ড গার্ড করে দে, স্যার লিখছে স্যারই দেখছে, ভালো লাগবে আপনার? ভালো লাগবে। এইবার কিছু কারোর বোধহয় মাইক অন হয়ে গেছে, অন অফ করুন। এবারে এইখানটা যখন লিখছি আমার এইটুকু ফাঁকা, এই পাশের লেখাটা গার্ড হবে কখন? আমি যখন এই পাশটা লিখছি, এটাতে আমার গার্ড হতেই পারে, কিন্তু আজকের পাঠ কি লিখতে হবে? এই তো না, শুধু শিখন লিখলে আজকের পাঠ লিখুন, অথবা এখানে টপিকটা মুখে বলে দিয়ে লিখলেও চাপ নেই। আপনি এত কিছু লিখেছেন, অসুবিধা, লিখতে পারলে ভালো, সময়ের ওপরে। এই যে বিষয়টা, আপনি বেশি সময় বোর্ডমুখী হয়ে থাকবেন না, কারণ ছেলে মেয়েরা আপনার মুখটা দেখতে চায়, ব্যাক সাইডটা নিশ্চয়ই দেখতে স্বাচ্ছন্দ্য না, তাই বলে বোর্ড ওয়ার্ক করবো না। বোর্ড ওয়ার্ক করবো, বোর্ড ওয়ার্ক করতে করতেও কিন্তু আমি এই যে, তাহলে আজকে আমরা আমাদের মূল আলোচনা হচ্ছে শিখন। ইংরেজিতে বলা হয়, মানে আমি শিখন লিখতে একবার হলেও তাকিয়েছি, কিন্তু আমি তোমাদের মধ্যে আছি। আর এই যে তাকানোটা কিন্তু এই রকম নয়। আজকে আমরা শিখন, দেখুন এইটাও একটা তাকানো, এইটাও একটা তাকানো, তফাৎ আছে তো দুটোর মধ্যে। আজকে আমরা করব শিখন, না আমার আই কন্টাক্ট ছাত্রদের সাথে। এখানে আমার ছাত্রকে, আমার এক্সপার্টের একটা বাংলা চ্যানেল বলে না, চোখে চোখ রেখে কথা হবে, তো এক্সপার্টের সাথে আমার চোখে চোখ থাকবে কিন্তু, ঠিক আছে? আই কন্টাক্টটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট কিন্তু আমার ডেমনস্ট্রেশনের জন্য। যখন আমার আই কন্টাক্টটা ঠিক থাকছে, এই যে এইটুকু যখন স্টার্ট করতে পারছেন, আপনার ডেমনস্ট্রেশনে যা নম্বর দেওয়ার স্যাররা কিন্তু বেশিরভাগটা স্থির করে ফেলেছে, 8 দেবো না 10 দেবো না 7 দেবো না 4 দেবো। এই যে আপনি শুরুটা করেছেন শিখন, একটা মনস্থির করে ফেলেছে, কিছুটা চেঞ্জ হবে। এবার কি চেঞ্জ হবে? এবার যখন শিখন, তাহলে কি বললাম যে কোনো কিছু শেখা, মানুষ সারা জীবন ধরে শেখে। শিখন নিয়ে বিভিন্ন সংজ্ঞা আছে, যে আমরা অতীত অভিজ্ঞতা, বিখ্যাত মনোবিদ ম্যাকগিয়ক বলেছেন, অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে আচরণ ধারার পরিবর্তনকে বলা হয় শিখন। কি বললাম? অতীত অভিজ্ঞতা, অর্থাৎ আগের। দেখুন এই যে এখানে আপনি বোর্ডে কি কি লিখবেন সেইটার উপরে কিন্তু ডিপেন্ড করছে। খুব বেশি কিছু কিন্তু আপনি বোর্ডে লিখবেন না, আবার বোর্ডটা খালিও থাকবে না। অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে আচরণ ধারার পরিবর্তনের প্রক্রিয়াকে বলে শিখন। তাহলে দুটো জিনিস থাকবে, অতীত অভিজ্ঞতা, আগের অভিজ্ঞতা। এডুকেশন লার্নিং ইজ দ্য মডিফিকেশন অফ বিহেভিয়ার থ্রু এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেনিং। অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ, অর্থাৎ আগের অভিজ্ঞতা লাগবে। একটা অভিজ্ঞতা থাকলেই, ধরো ইম্পর্টেন্ট জিনিসগুলো কি ইংরেজিতে লিখতে পারি একজন লিখে? হ্যাঁ, তুমি চাইলে লিখতেই পারো, তবে বাংলা ভার্সনে পড়াচ্ছি তো আমাদের বাংলাটাকে রাখবো। তবে আমাদের এডুকেশন এমন একটা সাবজেক্ট, ইংরাজি ছাড়া গতি নেই। তুমি অভিজ্ঞতা শেষে এইখানে নিচে লিখে দাও না এক্সপেরিয়েন্স, সংক্ষেপে লেখো। আর প্রশিক্ষণ মানে হচ্ছে ট্রেনিং মানে বুঝি। কেন আমি এই দুটো ওয়ার্ডকেই লিখলাম? কারণ এই দুটো আমার বৈশিষ্ট্য হয়ে যাবে শিখনের। একটু শিখন সম্বন্ধে বেশি জানো, অর্থাৎ সারা জীবন ধরে যা কিছু শিখি সেটা হচ্ছে শিখন।
এইবার বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হবে যদি বৈশিষ্ট্যগুলো দেখি। দেখো এই সংঘাতেই দুটো বৈশিষ্ট্য আমরা পেয়ে যাব। প্রথম হচ্ছে শিখনের ক্ষেত্রে অতীত অভিজ্ঞতা প্রয়োজন হয়। দেখো এখানে সংজ্ঞায় বলেছিলাম অতীত অভিজ্ঞতা। আমি যখন একটা কিছু শিখবো, আমি দৌড়াতে শিখছে একটা শিশু, সে যদি হাঁটতেই না শিখে দৌড়ানো শিখবে? তাহলে দৌড়ানোর জন্য, হ্যাঁ ঠিক বলেছো, শিখবে না। তাহলে দৌড়ানোর জন্য কি দরকার? হাঁটা শেখাটা আগে দরকার। হাঁটা শেখার আগে বসা শেখা দরকার, দাঁড়ানো শেখা দরকার। তাহলে দেখছি একটা অভিজ্ঞতা থাকলে আর একটা অভিজ্ঞতা হয়। এই জন্য বলা হয় অভিজ্ঞতা নির্ভর, প্রশিক্ষণ নির্ভর। এটাও কিন্তু একটা বৈশিষ্ট্য। 2 নম্বরে আমি এখানে, তুমি কিন্তু পুরোটা না লিখলেও হয়ে যাচ্ছে, কারণ তোমার এখানে লেখা আছে আপনার প্রশিক্ষণ নির্ভর। শিখন কিন্তু প্রশিক্ষণের উপর নির্ভর করে। আচ্ছা একবার একটা অঙ্ক তুমি আজকে শিখলে, 6 মাস পরে পরীক্ষা, আর তুমি প্র্যাকটিস করলে না হবে না। স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে ইংরেজি লেখার পরে বাংলায় লেখা যাবে? হ্যাঁ নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যাবে স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে। তাহলে আপনি প্রশিক্ষণ সম্বন্ধে একটু বুঝিয়ে দিলেন খুব সংক্ষেপে। 2-3টে বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট বলে যদি দেখছেন আপনাকে বসিয়ে দিলে হয়ে গেল। শিখন থেকে আমি কিসে যাব তারপরে? স্যার মনোবিদদের সংজ্ঞাগুলো কি বলবো পড়ানোর সময়? বেশি বলতে যাবেন না, সংজ্ঞার পেছনে সময় দিলে আপনি ব্যাখ্যা করতে পারবেন না। আপনি যতটা বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে শিখনকে বোঝাতে পারবেন, সংজ্ঞার মধ্যে যতটা বোঝাতে পারবেন না। ম্যাকগককে টানুন, ছেড়ে দিন, আপনি নিজের সংজ্ঞা দিন, একটা সংজ্ঞা নিজে তৈরি করুন, নিজে তৈরি করুন। হ্যাঁ আপনি শিক্ষাবিদ। কিরকম শিখন সমস্ত সামারিটাকে নিয়ে যা সহজ ভাষায় ওদেরকে বোঝান। দেখুন এই বৈশিষ্ট্যগুলো যখন বলছেন ক্লিয়ার হচ্ছে বেশি না? কমেন্টে জানাবেন যদি আমি ভুল হই। সংজ্ঞা দিয়ে যতটা না বোঝাতে পারবেন, উদাহরণ আর বৈশিষ্ট্য দিয়ে শিখনটাকে বেশি বোঝাতে পারবেন। প্রশিক্ষণ নির্ভর। তারপরে বললেন জীবনব্যাপী প্রক্রিয়া। জীবনব্যাপী মানে সারা জীবন। আচ্ছা তোমার বাড়িতে ঠাকুমা দাদুরাও অনেক সময় আছে না, যারা বয়স্ক, তারা একটা স্মার্টফোনে ফোন আসলে অনেক সময় ধরতে পারে না। তুমি ছোট, তুমি কিন্তু পারো। তাহলে ওই বয়সে তিনি হয়তো তোমার কাছ থেকে শিখছে। তাহলে কি শিখন জীবনব্যাপী প্রক্রিয়া, জীবনের কোন স্তরে কিন্তু শিখন শেষ হয় না। যদি দেখছেন আপনাকে বসিয়ে দেয়নি, কি করবেন? চলে যান। শিখনে তো আপনার অপশন আছে, স্তরে চলে যান। শিখনের স্তর ধারণ, গ্রহণ, ধারণ, পুনরুদ্বেগ, প্রত্যাভিজ্ঞা। আপনি চলে যান, উদাহরণ দিন। প্রত্যেকটা স্টেপে তো আপনার বাস্তব উদাহরণ আছে, অভিজ্ঞতার আছে, প্রশিক্ষণের আছে, ঠিক আছে। চাহিদা নির্ভর। শিখন হচ্ছে আমার চাহিদা নির্ভর। আমি চাইলে তবেই শিখতে পারবো। কোনো উদাহরণ দিন। তুমি যদি চাও, যদি না চাও যে স্যারের এডুকেশন পড়াটা আমি মুখস্থ করবো না, আমি শিখবো না, তোমাকে আমি জোর করে শেখাতে পারবো? তুমি যতই আমার দিকে তাকিয়ে আছো, তুমি মনে মনে ভাবছো মেসির ফুটবল খেলা, তোমাকে কে শেখাতে পারবে? আর তোমার যদি চাহিদা থাকে, আমার ক্লাসটা মিস করলেও তুমি কিন্তু আমার ক্লাসে চলে যাবে। স্যার আপনি কি পড়িয়েছেন একটু বই দাগিয়ে দিন। এইটাই হচ্ছে চাহিদা। তাহলে শেখাটা চাহিদার উপর নির্ভর করে। কেউ সাইকেল চালানো শিখবে, তার ইচ্ছাই নাই, তাকে সিটে বসিয়ে দিলে শিখবে না, কিন্তু তোমার চাহিদা ছিল বলে তুমি আজকে সাইকেল চালানো শিখেছো। ঠিক বলছি? এই যে বাস্তব উদাহরণটা টানুন, যেখানে আছে। সব ক্ষেত্রে হয়তো নেই, কিন্তু আমাদের এডুকেশন এমন একটা সাবজেক্ট, যে কারণে সাবজেক্টটাকে আমরা সবাই এত ভালোবাসি। প্রত্যেকটা জিনিসের বাস্তব উদাহরণ আছে, একটু খুঁজতে হবে। হয়তো সব টপিকের উদাহরণ আমি আপনাকে স্থির করে দিতে পারবো না, আপনি পারবেন চেষ্টা করলে। তাহলে ডেমনস্ট্রেশনের বেসিক জিনিসগুলোকে খেয়াল করবেন। এইবার এই যে বোর্ডটাকে আমি গার্ড করব না, যতটা সম্ভব আমি বোর্ডটাকে কিন্তু ছেড়ে দাঁড়িয়ে আলোচনা করব। কিছু কিছু ছোট ছোট বিষয় কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে। বড় বিষয় তো পরে আসছে, আমরা বড় বিষয়ে বেশি নজর দিচ্ছি, ছোট বিষয়ে কম নজর দিচ্ছি। এই জিনিসটা যাতে না হয়, ছোট 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 ভাবে এগিয়ে যান। দেখুন আপনার স্যার ওনারা কি বলে দিতে পারেন নাকি নিজের তৈরিটা পড়াতে দেবে? একদম। এইটা না আমি বা কেউ বলতে পারবো না। আপনি অন্তত প্রতিটা সেমিস্টার থেকে একটা দুটো টপিক রেডি করে যাবেন। আপনাকে বলতে পারে 3rd সেমিস্টার থেকে একটা পড়ান, ক্লাস 11-এর থেকে একটা পড়ান, 12-এর থেকে একটা পড়ান। যদি বলে 11-এর থেকে পড়ান, তাহলে আপনার সাথে অপশন দুটো সেমিস্টারে যে কোনো একটা। 12-এর থেকে পড়ান, তাহলে 3rd 4th দুটো সেমিস্টারে যে কোনো একটা পড়াতে পারবেন। যদি আপনাকে বলে দেয়, তাহলে আপনাকে সেটাই পড়াতে হবে। এইবার এখানে একটা প্রশ্ন হবে, স্যার আমার কমন পড়ে আমি চেঞ্জ করব? চেষ্টা করবেন চেঞ্জটা না করার। তারপর অগত্যাই এমন একটা টপিক, সেটা আপনি একেবারেই ভালো পড়াতে পারবেন না, হতে পারে কোনো কোনো জায়গায় আমাদের দুর্বলতা থাকে, সেক্ষেত্রে চেঞ্জ করবেন। তবে চেষ্টা করবেন চেঞ্জটা না করার। টপিকটা আপনার উপরে হতে পারে, আমার এক্সপার্টদের উপরে হতে পারে, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আপনাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে, আমাকে ওরাই ঠিক করে দেবেন, ওনারাই বলবেন, সেটাই আমাকে পড়াতে হবে। সেই অনুযায়ী আমাকে অপশন দেয় যদি 1st সেমিস্টার, তাহলে আমি 1st সেমিস্টার যাতে ধরতে পারি, এই জন্য আমি বারবার বলছি সেমিস্টার ওয়াইজ সিলেবাসটাকে রেডি করুন, আমি যাতে ক্যাচ করতে পারি। 1st সেমিস্টারে কি আছে আমি জানি না, আমাকে আমাদের দেওয়া টপিক যদি খুব বেশি প্রিপারেশনও না থাকে, সেটাই তো বলছি। যদি একেবারেই দেখেন মোটামুটি দিয়ে আপনি বেরিয়ে আসতে পারবেন, তাহলে ওদের দেওয়া টপিকে পড়াবেন।
যদি দেখেন একেবারেই খারাপ হয়ে যাওয়ার চেয়ে আমার চেঞ্জ করে নেওয়া ভালো, ঠিক আছে? সেটা চেষ্টা করবেন। এবার ডেমনস্ট্রেশন নিয়ে নিশ্চয়ই আমি পরবর্তী সময়ে আপনাদের যা জিজ্ঞাসা থাকবে আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করবো। আমি সব জানি সেটা তো নই, আমি চেষ্টা করব আপনাদের থেকে শিখবো। এবার এখানে একটা ওয়ার্ক দেওয়ার কথা বলেছিলাম যে আপনারা আমাকে রেকর্ডিং ডেমনস্ট্রেশন পাঠাবেন। লাইভ করতে গেলে আমাদের প্রায় 100 জন মেম্বার, মানে প্রচুর সময়ের ব্যাপার, সেটা হয়তো হবে না। আপনারা আমাকে অন্তত কয়েকজন করে প্রতিদিন ইয়ে করে পাঠান। আমি প্রথম দিনের ওয়ার্ক দিচ্ছি, যাদের এ অ্যালফাবেটিক্যালি নাম আছে, এ দিয়ে যাদের নাম শুরু, তারা আমাকে এই সপ্তাহের মধ্যে ডেমনস্ট্রেশন 5 মিনিটের মধ্যে হবে, রেকর্ড করে পাঠাবেন। আপনার বোর্ড না থাকে নিজে বোঝান, দেখুন ভুল হবে লজ্জা পাবেন না, আমরা এই কজনাই দেখবো কিন্তু। আর একটা রিকোয়েস্ট আছে আমার, এটা পড়ানোর বাইরে, এই গ্রুপ থেকে কেউ পার্সোনাল নম্বর নিয়ে কেউ কাউকে আলাদা রকমভাবে যোগাযোগ করবেন না। বিরক্ত আপনারা করবেন না আমি জানি, কিন্তু আমার আগের একটি তিক্ত অভিজ্ঞতার থেকে আমি কিন্তু বললাম, আপনাদের প্রতি সম্পূর্ণ সম্মান রেখে বলছি, কোনো অসম্মান কাউকে করা আমার উদ্দেশ্য নয়। কিন্তু আমরা স্যার আমার কাছে বোর্ড নেই তো কি করব? আপনি বোর্ড ছাড়া কাল্পনিকভাবেই করুন ম্যাডাম, বা স্যার যেই হন আপনি, এটা কাল্পনিকভাবেই করুন, ঠিক আছে? কিন্তু ডেমনস্ট্রেশনটা আমাকে কিন্তু ওই অমুক স্যারের ডেমনস্ট্রেশন দেখে আমি রেডি হয়েছি, এটা করা যাবে না। আমাকে প্র্যাকটিক্যাল নামতেই হবে মাঠে, কিন্তু মাঠে না নামলে আপনার ফলটা আপনি বুঝতে পারবেন না, আমি বুঝতে পারবো না সেটা বলছি না, আপনি বুঝতে পারবেন না। 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 7 মিনিট আপনি রেকর্ডিং করুন। আপনি আমাদের কাজ দেওয়া থাকলো, যারা এ অ্যালফাবেটিক্যালি নাম আছে, এ বি দুটো করে দিন, আলাদা শেষ করতে পারবো না। আমি তো একটা ডেমো ক্লাস নেবো না, আবার তো সেকেন্ড রিপিট নেবো। একজন কি লিখলো, পড়াতে পড়াতে বন্ধ করে দিলে কি করব না কি জানি। বলছি এটাই আসছি ঠিক আছে। এ এবং বি দিয়ে যাদের নাম শুরু, অ্যালফাবেটিক্যালি আসছি, এ এবং বি, তারা আমাকে এই বুধ বৃহস্পতিবারের মধ্যে ডেমো ক্লাস এই গ্রুপে পাঠাবেন, আমাদের এই গ্রুপটাতেই পাঠাবেন রেকর্ড করে। আমরা সবাই দেখব তাদের ভুল ত্রুটিগুলো থেকে, আমরা ভালো দিকগুলো থেকে আমিও শিখবো, আপনারাও শিখবেন। খারাপ দিকগুলো আমরা সবাই মিলে আলোচনা করবো যে এই খাটটা আপনার ফল্ট হচ্ছে, দেখবেন অনেক বেশি, আমার বিশ্বাস আমরা সমৃদ্ধ হব। আর মাঝখানে যদি থামিয়ে দেয়, আমি থেমে যাবো, আমাকে বলো ঠিক আছে আপনার হয়ে গেছে বসে যান, আমি কি জোর করে বলবো নাকি না স্যার আরেকটু পড়াই, সেটা কিন্তু আমার করা যাবে না, ঠিক আছে থ্যাংক ইউ স্যার। তখন আর কিন্তু স্টুডেন্টদের লোকে আমাকে তো বসতে বলেছে স্যার, এবার আমি থ্যাংক। আর একটা প্রশ্ন, এখানে প্রশ্ন যখন করছি ছাত্রদের বসতে বলবো কিন্তু। সুমন বলো তো একটু উদাহরণ বলো, হ্যাঁ কাল্পনিক যতই হোক, হ্যাঁ ঠিক বলেছো, হ্যাঁ বসো। কারণ আমি একটা ছাত্রকে দাঁড় করালাম, যদি বলে ফেলে আপনি ছাত্রদের দাঁড় করালেন বসতে পারলেন না, তো এটাই তো নিয়ম, তাই নয় কি? আমাদের ক্লাসে কি দেখেছি, স্যার আমাদের যেমন দাঁড় করিয়েছেন, আবার তো বসতে বলেছেন স্যার ম্যাডামরা, হ্যাঁ বসে যাও। আমরা কিন্তু ওর মধ্যে এইগুলো ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখবো। যাই হোক, আশা করি কিছুটা ক্লিয়ার হয়েছে। আমি ক্যামেরাটা আবার ঘুরিয়ে নিচ্ছি। শুরুতে পারমিশন নিয়ে পড়ানো শুরু করব। ক্লিয়ার হচ্ছে, কিছুটা কাজে আমাদের হয়তো লাগছে, তারপরে বাকিটা তো আপনারা বলবেন পরবর্তীতে। আর বিএডের ফাইনাল টেস্ট, আচ্ছা আর হ্যাঁ স্যার আর বেশি সময় নিচ্ছি না। আমি ভেবেছিলাম 1 ঘন্টা, কিন্তু আপনাদের প্রশ্নগুলো আপনাদের কাজে লাগানোটা আমার বেশি উদ্দেশ্য সময়ের থেকে বেশি। যেহেতু আজকে আমার পক্ষে সম্ভব হলো, আমি একটু সময় দেওয়ার চেষ্টা করলাম। তাহলে এ এবং বি দিয়ে যাদের নাম, তাদের কিন্তু হোম টাস্ক দেওয়া থাকলো, ঠিক আছে? আপনারা কিন্তু এটা করবেন। স্যার কিছু কোশ্চেন, আচ্ছা বলুন, খুব বেশি সময় আর দিতে পারবো না, মানে বলুন কোশ্চেন বলুন। স্যার মানে আগের দিন আলোচনা হয়েছে আমি দেখেছি, তাও একটু যদি ক্লিয়ার করে দেন। ধরুন এমনি নাম আর অ্যাড্রেস জিজ্ঞেস করলে আমি বলবো না, কিন্তু নিজের সম্বন্ধে যদি বলতে বলে তখন নেট সেটটা যদি উল্লেখ করি, সেক্ষেত্রে কি কোয়েশ্চেন খুব হাই লেভেলে চলে যেতে পারে? আর আমি অনেকদিন আগে পাশ করেছি, তো ওখানে সিলেবাসটাও কি তাহলে আমার দেখতে হবে? এই ব্যাপারটা কি হতে পারে? না না সমস্যা নেই, আপনি বলতেই পারেন। উল্লেখটা কি করবো স্যার? হ্যাঁ হ্যাঁ আপনি সুযোগ পেলে করবেন, জোর করে করবেন না। যদি নিজের সম্বন্ধে হ্যাঁ হ্যাঁ তখন বলতে পারেন আমি নেট সেট কোয়ালিফাই করে, এখন এখানে কাউন্টার প্রশ্নগুলো সম্বন্ধে একটু প্রস্তুত থাকবেন। কাউন্টার প্রশ্ন আসতেই পারে, আপনি নেট সেট কোয়ালিফাই করে স্কুলের টিচার কেন হতে চাইছেন? ওটাই স্যার, যদি এখন বিএড কলেজে আমি একটা আছি, বেশি দিন না 1 বছর হলো আছি, এবং সেটাও যদি বলি তো সেক্ষেত্রে এগুলো আপনার মাইনাস নয়, এইগুলো আপনার প্লাস, বলতেই পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, মানে ওখানে না আমিও এমএড করেই আসা, মানে অন্য সাবজেক্ট থেকে আসা, বিএড এ আমি লাইফ সায়েন্সের ফ্যাকাল্টি হিসেবে আছি। আচ্ছা, এটা আচ্ছা। একটা
বাজে ইমপ্রেশন পড়ে, ওটা কি বলবো? না না, কোনো অসুবিধা নেই, বললেও কোনো সমস্যা নেই। বহু শিক্ষক আছেন যারা অন্য সাবজেক্ট থেকে এসছেন এমএড করে, তারা সাফল্যের সাথে করছেন, তা নিয়ে কোনো সমস্যার কিছু না, আমরা বললে কোনো সমস্যা নেই। তিক্ত অভিজ্ঞতা আছে, মানে আমি একটা স্কুলেতে আমার লিমোটা খুব ভালো গেছিল, কিন্তু আমি নেটের জন্য তখন আমি মানে এডুকেশনে না আগেই বলছি, আমার লাইফ সায়েন্সে ছিল সেই সময় নেট, তো আমি ওটা বলাতে আমার ইন্টারভিউটা মানে খুবই বাজে, মানে ওরা ধরেনি আর কিছু আমাকে। আমাকে বললো আপনি তো পড়বেন না, ওটা গভর্নমেন্ট আর হচ্ছে ওই যেটা মিশনারি একটা স্কুল ছিল, আচ্ছা মানে গভর্নমেন্ট স্কুলে, কিন্তু ওরা ম্যানেজিং কমিটির যেগুলো নেওয়া হয়, তো আমাকে বুঝতে সেগুলো পেরেছি। নেওয়া হয় না না, এক্ষেত্রে সমস্যা মনে হয় না কিছু আছে, ঠিক আছে, বললেও কোনো চাপের কিছু নেই, আপনি চাইলে এড়িয়ে যেতেই পারেন, তো বললে সমস্যার কিছু নেই, ঠিক আছে। আর একটা বিষয় স্যার হচ্ছে যে ধরুন মানে এক্ষেত্রে যদি হয় যে কলেজে চলে যাবেন বা এই বিষয়গুলো জেলাতে চাকরি করে হ্যাঁ, তাহলে কি সেই জেলা সম্পর্কে জানতে হবে? কিছুটা তো ধারণা থাকা উচিত, আপনি একটা জেলায় কাজ করছেন, বলতেই পারে ম্যাডাম, তাই না? সেটাই স্যার। আপনি নদিয়া থেকে পুরুলিয়ায় থাকেন, আপনি পুরুলিয়ার সম্বন্ধে একটু খোঁজ রাখবেন না, এটা তো হতে পারে না, তাই নয় কি? এটাই স্বাভাবিক। না, হুম। একদম দুটো জেলার চাপ আমাদের উপরে। হ্যাঁ, একটু চাপ। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর এ এবং বি অ্যালফাবেটিক্যালি যাদের নাম, তাদের কিন্তু হোমওয়ার্ক দেয়া থাকলো, এই সপ্তাহের মধ্যে পাঠাবেন ভিডিওগুলো। ওকে, গুড নাইট।